কিছুদিন বগুড়ায়, এরপরে হয়তো ঢাকায় আমি নিয়মিতই থাকবো। তো আমি ঢাকায় নিয়মিত থাকি বা অনিয়মিত যাই। আমার খুব পছন্দের একটা অভ্যাস হচ্ছে যে ঢাকায় মঞ্চ নাটক দেখা। আগে মহিলা সমিতিতে হইতো। এখন আ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক হয়। তো আমি তো কাউকে আগ্রহী তেমন পাই না। আমি নিজেই যা বিখ্যাত নাটকগুলি দেখি। 'হ্যামলেট', 'ম্যাকবেথ', 'টেমিং অফ দ্য শ্রু', 'ফনার বচন' এরকম বিখ্যাত নাটকগুলি শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখি। তো আপনারা যারা নাটক দেখতে পছন্দ করেন, মাঝে মাঝে আমরা সবাই মিলে দল বেঁধে গিয়ে উম আ সন্ধ্যায় কোনো এক বর্ণিল শিল্পিত সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক দেখতে পারি। অনেক বিখ্যাত নাটকগুলি সহজে বুঝে ফেলা যায় এই মঞ্চে সরাসরি দেখবার মধ্য দিয়ে এবং একদম সামনে বসে আপনার সামনে অভিনয় হচ্ছে সেই দেখাটা আ অ এবং সব ধ্রুপদী অভিনয়। সেই দেখাটা অনেক আরামদায়ক আরকি। একটা হচ্ছে যে ঘটনাগুলি সহজে বোঝা যায়। আর ২ নম্বর হচ্ছে সব নিপুণ অভিনয়ের সাথে পরিচয় ঘটে। সময়টাও খুব ভালো কাটে। তো আমাদের নাটকগুলি প্রধানত লেখা হয়েছে এই যে ১৯ শতকে যে সময়টা নিয়ে আমি আজকে কথা বলব সেই সময়টাতে। তো আপনারা যারা নাটক দেখতে পছন্দ করেন আমরা পাঠশালা পাঠচক্রের পক্ষ থেকেও যেতে পারি। সবাই মিলে ৫-১০ জন মিলে একসাথে আড্ডা দিতে নাটক দেখতে যেতে পারি। আ চলেন আজকে পড়া শুরু করতে চাই। আজকে আমরা কথা বলব হচ্ছে আ আমরা গত ক্লাসে কথা বলেছিলাম সিপাহী বিদ্রোহ পর্যন্ত এবং সিপাহী বিদ্রোহে ইংরেজরা জয়ী হয় এবং ইংরেজদের কাছে ভারত উপমহাদেশের যারা সিপাহীরা তাদের পরাজয় ঘটে। সর্বশেষ মুঘল শাসক যিনি বাহাদুর শাহ, ২য় বাহাদুর শাহ তার পতন ঘটে। তিনি রেঙ্গুনে নির্বাসিত হয় এবং মারা যায় ওখানেই বৃদ্ধ বয়সে। ভারত উপমহাদেশের শাসনটা এরপরে কার কাছে যাবে সেটা নিয়ে ইংল্যান্ডে আলোচনা শুরু হয় রীতিমতো। আ এবং ব্রিটিশ সরকার যদিও এই যুদ্ধে ব্রিটিশেরা জয়লাভ করে, তারপরেও এত বড় একটা বিদ্রোহ কেন হয়েছে গোটা ভারত জুড়ে? সিপাহী বিদ্রোহ এক জায়গায় ২ জায়গায় না। গোটা ভারত জুড়ে হয়েছিল এবং ইংরেজদের বিরুদ্ধে বিপুল আ ঘৃণার প্রকাশ ঘটেছিল এটার মধ্য দিয়ে। ফলে ইংরেজ অথরিটি ইংল্যান্ডে খুব ক্ষুব্ধ হয় যে উম 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 আ ভারতীয়রা এভাবে আমাদের ব্যাপারে কুপিত হলো কেন? এত ক্ষুব্ধ হলো কেন? এবং তারা এটা নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টে হাউস অব কমন্স এ দীর্ঘ বিতর্ক হয়। এবং বিতর্ক হওয়ার পর সেখানে পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই মত দেয় যে আ উম আচ্ছা আপনারা শিরোনাম লিখেছেন নিশ্চয়ই? ওই যে আগের মতোই ভারতে ব্রিটিশ শাসন আরকি সিপাহী বিদ্রোহ পরবর্তী ব্রিটিশ শাসন এবং ভারতীয়দের স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি বা বাংলার নবজাগরণ ইত্যাদি। সিপাহী বিদ্রোহ পরবর্তী ব্রিটিশ শাসন লিখে আন্ডারলাইন করতে পারেন। তো সিপাহী বিদ্রোহে ইংরেজরা জয়লাভ করলেও তাদের বিরুদ্ধে এই বিপুল ঘৃণা, বিপুল বিদ্বেষ ভারতীয়দের একেবারে ঐক্যবদ্ধভাবে একটা সম্মিলিত যে ব্রিটিশ বিরোধী অবস্থান সেটা দেখে ব্রিটিশরা ক্ষুব্ধ হয় এবং ব্রিটিশ পার্লামেন্টে উম 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 রীতিমতো এটা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়। এবং বিতর্ক শেষে ব্রিটিশ পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছায় যে কোম্পানির হাতে আর এত বড় দেশের শাসনভার রেখে দেওয়া যাবে না। এত বড় দেশের শাসনভার কোম্পানির হাতে দেয়া নিরাপদ নয়। এটি ব্রিটিশের স্বার্থ সংরক্ষিত নাও হতে পারে এবং আ একটা সময় কোম্পানিরা তাদের সামলাতে পারবে না। ফলে তারা সিদ্ধান্ত নেয় উম আ যে এই ভারতকে শাসন করবার দায়িত্ব কোম্পানিদের কাছ থেকে নিয়ে ব্রিটিশ সরকারের উপর বর্তাবে। ওই সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টোন, নামটা অন্তত লিখে রাখতে পারেন। যখন সিপাহী বিদ্রোহ হয় বা সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়েও ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টোন এবং তিনি পার্লামেন্টের দাবির মুখে এই সিদ্ধান্তে পৌঁছায় যে এটা ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তরিত হবে এবং তিনি আ একটা কোম্পানিকে এই সিদ্ধান্তটা জানিয়ে দেয়। সিদ্ধান্ত গ্রহণ করে যে হস্তান্তরিত হবে এবং কোম্পানিকে জানিয়ে দেয় যে উম আ ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে থেকে একজন মন্ত্রী যিনি উম উম আ এই যে ভারতের দায়িত্ব পালন করবেন আরকি। এবং তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন যে ব্রিটিশ মন্ত্রীদের আ ব্রিটিশ পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়। আমাদের সংবিধানে দেখবেন
স্টুয়ার্ট মিল, আমরা তার নাম শুনে থাকবো। এমনি লিখতে পারেন যে কোম্পানির তরফ থেকে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ জানায় বা লিখিত প্রতিবাদ জানায় দার্শনিক জন স্টুয়ার্ট মিল। স্টুয়ার্ট মিল কিন্তু দার্শনিকের পাশাপাশি ব্রিটিশ পলিটিশিয়ান ছিলেন, এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। এবং তাকে মনে করা হয় যে 19 শতকে ব্রিটিশদের মধ্যে সবচেয়ে অগ্রসর চিন্তার মানুষদের একজন। ক্লাসিক্যাল লিবারেলিজম একটা এই যে মতবাদ আছে, ধ্রুপদী মুক্তিবাদ বা ধ্রুপদী স্বাধীনতাবাদ, স্বাতন্ত্র্যবাদ, ক্লাসিক্যাল লিবারেলিজম, সেটার অন্যতম চিন্তক মনে করা হয় জন স্টুয়ার্ট মিলকে। এই স্টুয়ার্ট মিল জবাব লিখে দেয় ব্রিটিশ সরকারকে কোম্পানির তরফ থেকে, এবং জবাবটা বেশ মজাদার। স্টুয়ার্ট মিল বলে যে আপনারা কোন বিবেচনায় কোম্পানির হাত থেকে ক্ষমতাটা রানীর হাতে নিতে চান বা ব্রিটিশ সরকারের হাতে নিতে চান? আপনারা তো তারা যারা 1776 সালে আমেরিকার সাথে যুদ্ধ করে পরাজিত হচ্ছিলেন, এবং 1776 সালে আমেরিকা যুদ্ধ করে আপনাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ফেলে। ঠিক যে সময়টাতে অষ্টাদশ শতকের শেষের দিকে যে সময়টা আপনারা আমেরিকা হারাচ্ছেন, ঠিক সেই সময় কোম্পানি ভারতবর্ষের মতো প্রায় আমেরিকার কাছাকাছি আয়তনের আর একটা দেশ দখল করে ফেলছে। মানে কোম্পানি তো দখল করেছে এখানে 1757 সালে, তাই না? দখলটা শুরু হয়েছে পলাশীর যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে কোম্পানির শাসন শুরু হয়েছে 1757 সালে। ওই সময় কিন্তু আমেরিকায় ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন চলছে, এবং 1776 সালে যখন ইংরেজ মানে কোম্পানি ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করছে, ঠিক সেই সময় ব্রিটিশ সরকার আমেরিকাকে হারাচ্ছে। তো স্টুয়ার্ট মিল লিখছেন যে কি বলে, ব্রিটিশেরা যখন আমেরিকা হারাচ্ছে, আমেরিকায় পরাজিত হয়ে ফিরে আসতেছে, ঠিক সেই সময় কোম্পানি তাদের আরেকটা এরকম বড় ভূখণ্ড দখল করে দিচ্ছে। সেই কোম্পানি যারা গত দীর্ঘদিন ধরে, শতাব্দী ধরে সফলতার সাথে শাসন করে এসছে, তাদের কাছ থেকে ক্ষমতা ব্রিটিশ সরকারের কাছে নিয়ে নেওয়া ঠিক হবে না। কিন্তু ব্রিটিশ সরকার তাতেও হয় না, পিছপা হয় না, এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা কোম্পানির কাছ থেকে তাদের শাসনটা নিয়ে নেবে। কোম্পানি আরেকটা যুক্তি উপস্থাপন করে যে দেখেন, আমাদের ব্যর্থতার জন্য আমাদের দায়ী করছেন, কিন্তু আমরা তো বেশিরভাগই আপনাদের প্রবর্তিত আইন দ্বারা পরিচালনা করছিলাম। তাহলে আমাদের এখানে যদি কিছুটা ব্যর্থতা থাকেও, তাকে বলে আমাদের একার ব্যর্থতা নয়। আপনাদের আইন, আপনারা ওখান থেকে প্রতিনিধি পাঠিয়েছেন, আইন করেছেন আপনারা, আপনাদের আইন দ্বারাই তো এখানে পরিচালনা করেছে, ফলে এই ব্যর্থতা আমাদের একার নয়। যাই হোক, কোম্পানির তরফ থেকে অনেক যুক্তি উপস্থাপন করা হয়, কিন্তু তা সত্ত্বেও ফাইনালি সিদ্ধান্ত হয় যে না, এটা এখন থেকে ব্রিটিশ সরকারের কাছেই হস্তান্তরিত হবে। এবং আনুষ্ঠানিকভাবে এটা হস্তান্তরিত হয় 1858 সালে, এবং একটা আইন হয়। আইনটা হচ্ছে ভারত শাসন আইন। দেখেন, 1858 সালে ভারত শাসন আইন পাশ করা হয়। ফলে মূলত ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে যায় 1858 সালে, এবং ওই সময় এখনকার যে পাকিস্তান ভূখণ্ড, সে সময় ওই সময়ই যায়। আমি এর আগে বলেছিলাম যে পাকিস্তান ছিল মাত্র 90 বছর ব্রিটেনের অধীনে, আমরা ছিলাম 190 বছর। ফলে আমরা একেবারে শোষিত হইতে হইতে শূন্য হয়ে গিয়েছিলাম। যখন 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, তখন দুই দেশের অর্থনৈতিক অবস্থা একই রকম তো ছিলই না। ওরা মাত্র 90 বছর ইংরেজদের অধীনে ছিল, আমরা ছিলাম 190 বছর। ফলে আমরা আগেই তাদের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক পিছানো ছিলাম। যাই হোক, 1858 সালে ভারত শাসনের আইনের মধ্য দিয়ে ভারতবর্ষ সরাসরি ব্রিটিশদের কাছে চলে যায়, এবং সেই আইনে কি বলা হয়? 1858 সালের আইনে বলা হয় যে ভারতবর্ষকে শাসন করবে একজন মন্ত্রী, এবং সেই মন্ত্রীর পদমর্যাদা হবে, উপাধি হবে হচ্ছে ভারত সচিব, সেক্রেটারি ফর দ্য স্টেট অফ ইন্ডিয়া। এটা একটু লিখেন। আমি আলাপের ভঙ্গিতেই বলবো, কিন্তু আপনাকে এর মধ্যেই লিখতে হবে আর কি, দরকারি কথাগুলি বাদ দেওয়া যাবে না। ভারত সরকারের ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি একজন মন্ত্রী, এবং ভারতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তার উপাধি হবে হচ্ছে ভারত সচিব, সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া, এবং তিনি তার কাজের জন্য ব্রিটিশ মন্ত্রিসভা মানে ব্রিটিশ ক্যাবিনেট এবং পার্লামেন্টের কাছে দায়ী থাকবেন।
তিনি তার কাজের জন্য ব্রিটিশ মন্ত্রিসভা এবং পার্লামেন্টের কাছে দায়ী থাকবেন, কোম্পানির কাছে না। তিনি দায়ী থাকবেন হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ব্রিটিশ ক্যাবিনেটের কাছে। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি একাই কাজটা করবেন, তার দায়িত্ব পালন কি তিনি একাই করবেন? যে না, তাকে সাহায্য করবার জন্য 15 সদস্যের একটা পরিষদ থাকবে, কাউন্সিল থাকবে। লিখেন, তাকে সাহায্য করবার জন্য 15 সদস্যের একটা কাউন্সিল থাকবে, এবং তারা এই যে সচিবকে, সেক্রেটারি ফর দ্য স্টেট অফ ইন্ডিয়া, তাকে পরামর্শ দিবে। এবং সচিবের যে দপ্তরের খরচ, তার যে কর্মচারীদের খরচ, তার নিজের বেতন ভাতা সম্মানী সহ অন্যান্য যে ব্যাপারগুলি, সেটা ভারতের থেকে প্রাপ্ত রাজস্ব থেকে খরচ করা হবে। যে সচিবের যে ভারত সচিবের যে অফিস, তার যে কর্মচারী, তাদের বেতন হবে হচ্ছে ভারতের রাজস্ব থেকে তাদের বেতন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন সচিব আর তার কিছু কর্মচারী দিয়ে কি গোটা ভারতবর্ষ চলবে? না, ভারতবর্ষে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী লাগবে, সরকারি চাকরিজীবী লাগবে। সরকারি চাকরিজীবী মাত্রই কর্মচারী, এটা অনেকবার বলি কারণ সংবিধানে তাই লেখা, এটা ভুলে যাবেন না। সরকারি চাকরিজীবী মিন্স কর্মচারী, পিয়ন হোক কিংবা ডিসি, কেমন কি বলে, এই যে কেরানি হোক কিংবা সচিব, অল আর কর্মচারী। আচ্ছা, এমনি সিরিয়াসলি বলি, এমনি নিজেদের পক্ষে বলছি না, বিচারকরা ছাড়া। বিচারকরা কর্মচারী নয়, বিচারকরা কর্মকর্তা, কারণ তারা মন্ত্রীদেরও বিচার করতে পারে, এমপিদেরও বিচার করতে পারে। তো কর্মচারী হয়ে নিশ্চয়ই কর্মকর্তার বিচার করতে পারার কথা না। সেজন্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছে যে সমস্ত চাকরিজীবীরা কর্মচারী, বিচারকেরা ছাড়া। কারণ বিচারকেরা সবার বিচার করতে পারে, এমনকি প্রাইম মিনিস্টার বিচার করতে, প্রধান রাষ্ট্রপতিরও বিচার করতে পারে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের বিচার করতে পারে, রাষ্ট্রপতি সহ, মন্ত্রীগণ সহ, সচিবগণ সহ সবাইরই, তারা কর্মচারী নয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভারত উপমহাদেশে যে কর্মচারীরা যারা ছিল, তাদেরকে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনেরও বিধান করা হয় ভারত শাসন আইন। লিখেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়। এবং তাতে সহযোগিতা দিবে হচ্ছে সিভিল সার্ভিস কমিশন আর কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিশন। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করবে। এই কর্মচারী কারা? যারা এখন যেগুলি অনেকটা নন ক্যাডারের মতো আর কি। ক্যাডার গুলি তো আইসিএস অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার, তারা পরীক্ষা দিবে হচ্ছে এতে, ইংল্যান্ডে গিয়ে। আর যারা আরো তুলনামূলক নিম্ন পদের কর্মচারী, তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ভারতেই হবে, এবং সেই পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান সিভিল সার্ভিস তাদেরকে সহযোগিতা করবে। এই ভারত শাসন আইনের পাশাপাশি ব্রিটিশ রানী একটা ঘোষণাপত্র দেয়। এই ঘোষণাপত্রের নাম দেয় হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। এটা একটু শিরোনাম লিখেন, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র। সেখানে সে কতগুলি ডিক্লারেশন বলে। 1 নাম্বার বলে যে ভারত শাসনের দায়িত্ব মহারানী গ্রহণ করলেন। 1 নাম্বার লিখেন, ভারত শাসনের দায়িত্ব মহারানী গ্রহণ করলেন। আর 2 নম্বর হচ্ছে যে ব্রিটেনে ভারতে অনেকগুলি দেশীয় রাজ্য ছিল, ছোট ছোট দেশীয় রাজ্য, এক একটা জেলা বা এক একটা বিভাগের সমান এরকম অনেক, প্রায় 100টার মতো দেশীয় রাজ্য ছিল, যাদের সাথে ইংরেজদের কেউ কেউ অধীনতামূলক চুক্তির আওতায় ছিল, কোনোটা ইংরেজরা দখল করে নিয়েছিল, আবার কোনোটা মাঝারি স্বাধীন ছিল। তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল ব্রিটিশদের বিভিন্ন ইস্যুতে। তো রানী বলে যে দেশীয় রাজ্যদের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছিল এতদিন, রানীর সাথেও সেটা বহাল থাকবে, এবং রানীটা মানে মর্যাদার সাথে বিবেচনা করবে আর কি। দেশীয় রাজ্যগুলির সাথে কোম্পানির চুক্তি বহাল, এবং রানীর তরফ থেকে তাদের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন। দেশীয় রাজ্যগুলির সাথে কোম্পানির চুক্তি বহাল, এবং রানীর পক্ষ থেকে মর্যাদার সম্পর্ক স্থাপন। আচ্ছা, আরেক বিভিন্ন সরকারি পদের ক্ষেত্রে ব্রিটিশদের বেশি গুরুত্ব দেওয়া হতো, সাদা চামড়া যারা তাদের বেশি গুরুত্ব দেওয়া হতো, উচ্চ বর্ণের লোকজনকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এই রানীর ঘোষণাপত্রে বলা হয় যে না,
সরকারি চাকরির ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না। এই বিধানটা কিন্তু আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 29 লিখা আছে, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ এবং জন্মস্থান ভেদে এক মানুষের সাথে আরেক মানুষের কোনো বৈষম্য করা যাবে না। কোন ক্ষেত্রে? সরকারি চাকরির ক্ষেত্রে। অনুচ্ছেদ 29 এর বিধান। অনুচ্ছেদ 28 বলছে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ বা জন্মস্থান ভেদে মানুষে কোনো বৈষম্য করা যাবে না। এবং অনুচ্ছেদ 29 বলছে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ এবং জন্মস্থান ভেদে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। তো ব্রিটিশ রানীর যে আদেশ, ব্রিটিশ রানীর আদেশে বলা হয় যে সরকারি চাকরির ক্ষেত্রে ধর্ম, গোষ্ঠী, বর্ণ এগুলির ভেদে কোনো বৈষম্য করা যাবে না। ফলে দেশীয় রাজাদের সাথে সম্পর্ক বাড়ে এবং দেশীয় মানুষজন অনেকে খুশি হয় কোম্পানির এই শাসন গ্রহণ করার ফলে আরকি। আ উম 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 এবং আ মা এই যে ইংল্যান্ড থেকে যারা এখানে শাসন করবে সেই শাসনদের একজন তো সচিব, সেক্রেটারি, তার উপরে একজন আছে বড় লাট, ভাইসরয়। তার দরবারে কতগুলি পদ দেয়া হয় এই স্থানীয় রাজাদের জন্য। যারা বিভিন্ন রাজ্য শাসন করে তাদের উপাধি দেওয়া হয়। উপাধি, পদবি এগুলি দেওয়া হয়। ফলে তারা ব্রিটিশ রাজের প্রতি এক ধরনের অনুগত হয় আরকি। যেমন এই যে আমাদের রাজা রামমোহন রায়, এই রাজা তো একটা উপাধি। তাকে এই উপাধি অবশ্য ব্রিটিশেরা না। এই উপাধি দিয়েছিল মুঘল শাসক ২য় আকবর আসলে দিয়েছিলেন। সেটা পরে বলতেছে, রাজা রামমোহন রায় পরে আসতেছে। তো একসময় উপাধি দেওয়ার খুব চল ছিল আরকি। প্রবণতা ছিল। আচ্ছা। তো এগুলি ভদ্রচিত কাজ করতে থাকে। কিন্তু একই সাথে ব্রিটিশরা তো বুদ্ধিমান। উপরে তারা খাতির দিচ্ছিল। কিন্তু তারা ভিতরে তাদের এই কথাটা মাথায় ছিল যে ভারতীয়রা যেকোনো মুহূর্তে বিদ্রোহ করে বসতে পারে। ফলে উপরে খাতির দিয়ে থাকা আবার ভিতরে শক্তিও বৃদ্ধি করা। আ উম তারা দেখল যে সিপাহী বিদ্রোহের সময় পরিসংখ্যানে দেখা গেছে সিপাহী পর্যায়ের বা বিভিন্ন সেনা পর্যায়ের বেশিরভাগই ভারতীয়, অফিসার পর্যায়ে সব ইংরেজরা ছিল। কিন্তু সংখ্যায় ভারতীয়দের তুলনায় অনেক কম ছিল। রানী কি করে বা ব্রিটিশ সরকার কি করে? ভারতীয় যে সেনা সদস্য আছে তাদের সংখ্যা কমিয়ে দিয়ে আ ব্রিটিশ সেনা সদস্যের পরিমাণ ভিতরে বাড়াতে থাকে। যেন ভবিষ্যতে উম আ উম 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 না হতে পারে। বিদ্রোহটা এটা হইতে না পারে। এই যে এই সময়টা ১৮৫৮ সাল থেকে যে পরবর্তী সময়টা, মূলত আ ২ জন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে। যারা ব্যাপকভাবে ভারতবর্ষের আ আ উম রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং নানান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন হচ্ছেন গ্ল্যাডস্টোন, লিখেন সিপাহী বিদ্রোহ পরবর্তী ২ গুরুত্বপূর্ণ ব্রিটিশ প্রধানমন্ত্রী। আ একজন হচ্ছেন গ্ল্যাডস্টোন, গ্ল্যাডস্টোন আরেকজন হচ্ছেন বেঞ্জামিন ডিসরেইলি। আ বেঞ্জামিন ডিসরেইলি। তার একজন হচ্ছেন গ্ল্যাডস্টোন, আরেকজন হচ্ছেন বেঞ্জামিন ডিসরেইলি। আ উম 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 তারা বা তাদের চিন্তা পরিকল্পনা ভারতবর্ষকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। তো এর মধ্যে আবার এই যে গ্ল্যাডস্টোনের সময় ভারতবর্ষে আ ভারত সচিব, সেক্রেটারি ফর দ্য স্টেট অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছেন লর্ড ক্যানিং। আ যার চিন্তার সাথে গ্ল্যাডস্টোনের মিল ছিল বা গ্ল্যাডস্টোনের চিন্তাকে তারা প্রভাবিত হয়েছিলেন বা তার পরিকল্পনা দ্বারা লর্ড ক্যানিং প্রভাবিত হয়েছিলেন এবং তিনি ভারতবর্ষে অনেক মানে অনেক নিয়ম কানুন এবং অনেক নতুন পদ্ধতি চালু করেন। তাহলে একটু লর্ড ক্যানিং এর কথা একটু লিখেন। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। লিখে আন্ডারলাইন করেন। লর্ড ক্যানিং কতগুলি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন ভারতবর্ষে। তার মধ্যে একটা হচ্ছে যে ১৮৫৯ সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস করেন। এগুলি প্রিলিতেও লাগতে পারে এই তারিখগুলি আর এই আইনগুলি। আপনি নিজে পড়ে আইনগুলির মানে নাও বুঝতে পারেন বা ২-১ জন হয়তো বুঝবেন আইনের যদি পড়া থাকে তাইলে, বাকিরা নাও বুঝতে পারেন। সেজন্য আমি এই জিনিসগুলি একটু আমি বলে দেই তাহলে সুবিধা হবে। তিনি ১৮৫৯ সালে উম উম একটা আইন করেন। এই আইনটার নাম হচ্ছে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। এই আইনগুলির নাম খুব গুরুত্বপূর্ণ। আপনারা বাপ-দাদারা যে জমি ভোগ করে, ওই জমি ভোগ করার পেছনে আইনগুলির ভূমিকা আছে। বা আপনার বাপ-দাদা যদি কখনো জমি-জমার মামলা নিয়ে
বিপদে পড়ে তখন দেখবেন ওই মামলায় আর্জি জবাব এইসব আইনের কথা লেখা হচ্ছে। ওনারা তো আর বুঝবেন না, ওনাদের উকিলরা বোঝে এবং উকিল সাহেবরা যখন ব্যাখ্যা করতে থাকে তখন কারো পক্ষে কারো বিপক্ষে যায়। আ আমরা উপরে বসে শুনতে থাকি ব্যাখ্যা যে, "স্যার এটা হচ্ছে ১৮৫৯ সালের বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী এই খতিয়ান হয়েছিল। তার প্রেক্ষিতে এই খতিয়ান, তার প্রেক্ষিতে এই খতিয়ান।" এবং এইভাবে আমরা পেয়েছিলাম জমিটা। এরকম বর্ণনাটা বলতে থাকে। তো টেনেন্সি শব্দটা শুনেন। টেনেন্সির বাংলা হলো প্রজাস্বত্ব বা প্রজা। টেনেন্ট, টেনেন্ট মানে প্রজা, টেনেন্সি মানে প্রজাস্বত্ব। আমরাও কিন্তু এক ধরনের প্রজা। দেখেন না আমরা বলি না গণপ্রজাতন্ত্র। আমরা কিন্তু এই রাষ্ট্রের এক ধরনের প্রজা। রাজা নাই কিন্তু প্রজারা আছে এখন। তো একটা সময় জমিদার ছিল, তার অধীনে ছিল প্রজা ছিল। প্রজার ইংরেজি টেনেন্ট আর আ প্রজাস্বত্বর ইংরেজি হচ্ছে টেনেন্সি। তো বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এটা পাস করা হয় লর্ড ক্যানিং এর সময়। সেখানে এদেশের কৃষকদের জন্য কৃষকদের স্বার্থে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্ত খুবই মানে মাইল ফলক সৃষ্টিকারী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে কি বলা হয়? সেই সিদ্ধান্তে বলা হয় যে আ আ চিরস্থায়ী বন্দোবস্তের যে আইনটা করা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা হবে। সেই পরিবর্তনটা কি? চিরস্থায়ী বন্দোবস্তেতে নিয়ম করা হয়েছিল যে জমিদারেরা চিরস্থায়ীভাবে জমি পাবে এবং পরবর্তী বছরে সূর্যাস্তের আগেই যদি টাকা দিতে পারে তাইলে আবার আ আ তারা পরের বছরের জন্য জমিদারি পাবে এবং কৃষকেরা জমিদারের অধীনে প্রজা থাকবে। কিন্তু কৃষকদের স্থায়ী কোনো অধিকার থাকবে না। কেমন? জমিদাররা যাকে ইচ্ছা জমি দিতে পারবে, যাকে ইচ্ছা জমি কেড়ে নিতে পারবে। আপনারা একসময় আ স চ মানে সিনেমা দেখবেন ওই সময়। বাংলাদেশে তো এখন শুধু পাকিস্তানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার আগের হাজার বছরের ইতিহাস নিয়ে আমাদের ভুলায় রাখা হইছে। তাদের হাজার বছর আগের ইতিহাস নিয়ে আমাদের আর কোন চলচ্চিত্রও নেই, কিচ্ছু নেই। আমাদের সব হচ্ছে পাকিস্তান আমল। এর আগে আমাদের কোন ইতিহাস আগেও ছিল না, এর পরেও কোন ইতিহাস নেই। পাঠ্য বই সব পাকিস্তান আমলের ২৩ বছর। তার আগে পরে আর কিছু নাই। অথচ আমাদের হাজার বছরের ইতিহাস না? একসময় ছোটবেলায় আমি দেখতাম যে জমিদারদের শাসন নিয়ে এখানে অনেক চলচ্চিত্র হয়েছে বা কুশাসন নিয়ে। এবং আমি বলেছি হুমায়ূন আহমেদ একটা নাটক লিখেছেন 'অয়ময়' জমিদারদের নিয়ে। ওই সময়ের জমিদারদের নিয়ে। তো জমিদারের অধীনে যারা প্রজা ছিল তাদের আ আ জমিদারি সত্ত্বটা স্থায়ী ছিল না। জমিদারদের অন্তত ১ বছরের স্থায়িত্ব নিশ্চয়তা ছিল কিন্তু প্রজাদের না। ফলে তারা দেখবেন যে জমিদারের কাছে যে হাত জোড় করতেছে, "মহারাজ বা হুজুর আপনি যদি আমাকে এই জমি না দেন আমি আ স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে না খেয়ে মারা যাবো। মহারাজ আমাকে এই জমিটা দিতেই হবে।" এরকম তারা অনুনয় বিনয় করতেছে এরকম একটা ব্যাপার। তো লর্ড ক্যানিং সাহেব যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি বললেন যে, "কোন প্রজা কেমন? বা কোন কৃষক যদি একাধারে ১২ বছর কোন জমি চাষ করে, সেই জমিতে তার স্বত্ব অর্জিত হবে। সেই জমিদারও চাইলে কেড়ে নিতে পারবে না। কেমন? সে বছরে একটা খাজনা দিতে বাধ্য থাকবে। কিন্তু ওই জমির সে মালিকানা তার বলে মোটামুটি গণ্য হবে আরকি। মানে মালিকানা এই অর্থে যে তার স্থায়ী স্বত্ব অর্জিত হবে। এটা একটা বড় ব্যাপার। তাহলে একটু লিখেন কি হয়? আ উম আ সে যদি কোন প্রজা একাধারে ১২ বছর কোন জমি ভোগ করে, সেই জমিতে তার স্থায়ী স্বত্ব অর্জিত হবে। কোন প্রজা যদি একাধারে ১২ বছর কোন জমি ভোগ করে, সেই জমিতে তার স্থায়ী স্বত্ব অর্জিত হবে এবং তিনি বছরে খাজনা দিবেন জমিদারকে। কিন্তু ওই জমির মালিকানা তার। খাজনা দিতে না পারলে জমি নিলামে উঠবে সেটা কিন্তু ব্যাপার আছে। নিলাম একটা ব্যাপার আপনারা দেখবেন যে অনেক বিখ্যাত মামলা আছে যেগুলি নিলামের বর্ণনা আছে। টাকা দিতে পারে নাই, খাজনা দিতে পারে নাই। জমি নিলামে উঠেছে, সে জমি আরেকজন কিনে নিয়েছে। তো উম 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 তাহলে এই যে কৃষকদের একটা জমিতে স্থায়ী স্বত্ব অর্জিত হলো। কত বছর? যদি সে একটানা ভোগ দখল করে? ১২ বছর। এবং এই যে ১২ বছর বা ১ যুগ এটা কিন্তু পরবর্তীতেও নানাভাবে আইনে গ্রহণ করা হয়েছে। কিরকম? উদাহরণ দিই। যেমন ধরেন এগুলিও জানতে হবে। একটা আইন আছে তামাদি আইন। ইংরেজি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। এটা না জানলে আপনি অনেক কিছু হারাবেন যদি জমি-জমার বিপদে পড়েন তাইলে। আ আমি বলেছি মামলা ২ ধরনের, একটা সিভিল এবং ক্রিমিনাল। ক্রিমিনাল মামলায় কোনো তামাদি নেই। আপনি একজনকে খুন করেছেন, সে ২০ বছর পরেও আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, বাধা নাই। কিন্তু জমি-জমার মামলা হচ্ছে সিভিল, এটার তামাদি আছে। তামাদি আইনের ইংরেজি কি? লিমিটেশন অ্যাক্ট। এটাও মাথায় রাখুন। প্রিলিতে কোথা থেকে কি আসে কেউ তো জানে না। তাহলে যেখান থেকে যা জানা যায় সব নোট রাখবেন, মাথায় রাখবেন। লিমিটেশন অ্যাক্ট এর বাংলা হচ্ছে তামাদি আইন। ওখানে লিখে দেওয়া আছে যে উম 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 আ কোন অধিকার কতদিনের মধ্যে আদায় করার জন্য মামলা করা যাবে। তারপরে আর করা যাবে না। সব ফিক্সড করে দেওয়া আছে যে এই জিনিস আপনি এতদিনের মধ্যে এটা করতে হবে। নইলে আপনার স্বত্ব নষ্ট হয়ে যাবে।
তো জমি জমার ক্ষেত্রে বিধান কি? আপনি যদি আপনার জমি যদি কেউ বেদখল করে রাখে, আপনার ১২ বছরের মধ্যে মামলা করতে হবে। ১২ বছর পার হয়ে গেলে ওই জমিতে আপনার স্বত্ব নষ্ট হয়ে যাবে। কিরকম? ধরেন আপনার বাড়িতে না? আপনার বিশাল একটা পুকুর আছে। সেই পুকুরের পাশে পুকুর পাড়টাও বড়। কেমন? পুকুর পাড়টা প্রশস্ত। ওর ভিতরে আপনি নানান গাছ লাগাইছেন। তো খুব গরিব একটা পরিবার এসে সেখানে বাড়িঘর করতে চাইল। যে পুকুরের পাড় তো আপনার কাজে লাগে না। বড়, বড় গাছ লাগাইছেন। আর তার নিচে তো কোনো কাজ নাই। তো আমরা একটু কুঁড়ে ঘর করে থাকবো। তো আপনি দয়ালু মানুষ দিলেন থাকার জন্য। ৫-৭ বছর পর আপনার জায়গাটা দরকার, অন্য কিছু করবেন। আপনি বললেন যে, "উঠে যাও।" তারা বলল যে, "না, উঠবো না।" আপনি বললেন যে, "উঠে যাও।" এরকম বলতে থাকলেন। তারাও ইতিমধ্যে তাদের বাচ্চা ৫-৭ জন হয়ে গেছে। মানে পুরো বলিষ্ঠ ছেলেপুত্র হয়ে গেছে এবং তারা লাঠিয়াল টাইপেরও হয়ে গেছে। আপনি ধরেন অর্থশালী মানুষ কিন্তু সংখ্যায় কম। তাদের সাথে আর তুলতে পারতেছেন না। তো আপনি বলতেছেন, "আচ্ছা ঠিক আছে যাবে।" ওরা বলছে, "যাবো।" আ আ এরকম করতে আপনিও বলেন ওঠে না। আপনিও কোনো আইনগত পদক্ষেপ নেন না। এরকম করতে ১২ বছর পার হয়ে গেল। ওটা যদি ১২ বছর ধরে ওখানে আছে এবং আনইন্টারাপ্টেড আপনি এর মধ্যে কোনো আইনগত পদক্ষেপ নেন নাই বলে প্রমাণ করতে পারে। ১২ বছর পর ওই জমির মালিক তারা হয়ে যাবে। কেমন? আপনাকে আইনগত পদক্ষেপ নিলে ১২ বছরের মধ্যে নিতে হবে। এটা যদি আপনার সম্মতির ভিত্তিতে থেকে থাকতে থাকে আরকি। ১২ বছর থাকলে সেই জমির মালিক তারা হয়ে যায়। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট এটা মনে রাখা। কারণ বহুজন আছে এরকম সরল বিশ্বাসে থাকতে দিছে, পরে আর উঠে যায় নাই। এবং সেটা ১২ বছরের পরে আসার কারণে ও মামলাও খারিজ হয়ে গেছে। আমি নিজে এরকম অনেক মামলা খারিজ করেছি। মনে হয়েছে যে এটার মালিক তারা না, কিন্তু তারা আছে ২০ বছর ধরে। তো তখন তাদের তো এক ধরনের সত্ত্ব অর্জিত হয়। আচ্ছা এটা যদি অনুমতি নিয়ে থাকে, আর যদি অনুমতি ছাড়া থাকে মানে দখল করে ফেলে আপনার বাড়ির পাশে বা বাড়ি থেকে দূরে পাশে হোক বা দূরে হোক ৫ বিঘা জমি একসাথে আছে যেখানে আপনি চাষ করেন। তো এক লাঠিয়াল এসে সেই জমিটা জোর করে বেদখল করবে আপনাকে। আইন অনুযায়ী না। বলল যে, "দেখো আমার কাগজ আছে।" ভুয়া কাগজ কিন্তু বেদখল করবে। আপনাকে মামলা করতে হবে ৬ মাসের মধ্যে। ৬ মাসের মধ্যে যদি মামলা না করেন ৬ মাস পর গেলে ওই মামলা চলবে না। যারা জোর করে দখল করছে এটার মালিক তারা হবে। সেজন্য আ বা বা সিভিল মামলায় একটা আ কি বলে লিমিটেশন বা তামাদির ব্যাপার আছে। তো যেটা বলি সেটা হচ্ছে লর্ড ক্যানিং যে কাজটা করলেন, বললেন যে কোন কৃষক যদি একটানা ১২ বছর কোন জমিতে আ বা বা দখলে থাকে এবং সে যদি সেখানে ফসল ফলায়, তাহলে সেই জমিতে তার স্থায়ী স্বত্ব অর্জিত হবে। জমিদাররা শুধু খাজনা নিতে পারবে। কিন্তু ওই জমি তার কাছ থেকে কেড়ে নিয়ে আর কারোর কাছে দিতে পারবে না। আ আর কাউকে উম উম আ লিজ দিতে পারবে না বা আর কাউকে বন্টন করতে পারবে না। আর কারোর কাছে এটা পত্তন দিতে পারবে না। জমিদারের কাছ থেকে জমি পাওয়াকে এটা পত্তন বলে আরকি, হ্যাঁ? ইংরেজিতে পত্তন বলে। আচ্ছা, তাইলে এটা একটা কৃষকদের একটা ভালো দিক হলো আরকি। ইংরেজ শাসনের অধীনে কিছু সুবিধাও পেয়েছে। আবার অনেক অন্যায় তো হয়েছেই। লর্ড ক্যানিং আরেকটা কাজ করলেন সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজালেন। এর আগে যাদের কথা বলেছি কি বলে যে ডালহৌসি বা অন্যান্য যারা আছে তারা উম আ জুডিশিয়ারি কে এবং প্রশাসনকে এই যে ডিসি অফিস এখন যেটা এবং জাজ অফিস সেই জায়গাটাকে নজর দিয়েছিল। লর্ড ক্যানিং নজর দেয় হচ্ছে পুলিশ বিভাগকে। ফলে আপনারা যাদের ১ম পছন্দ পুলিশ তাদের ক্ষেত্রে এটা লর্ড ক্যানিং খুবই প্রযোজ্য আরকি। লর্ড ক্যানিং ১৮৬১ সালে তিনি প্রত্যেক প্রদেশের জন্য আলাদা পুলিশ দপ্তর গঠন করেন। তাহলে এই তথ্যটি একটু গুরুত্বপূর্ণ। লিখেন লর্ড ক্যানিং ১৮৬১ সালে প্রত্যেকটা দফতরের জন্য আলাদা পুলিশ বাহিনী পুলিশ দপ্তর মানে প্রত্যেকটা প্রদেশের জন্য দুঃখিত। প্রত্যেকটা প্রদেশের জন্য আলাদা পুলিশ দপ্তর গঠন করে। কেমন? যে হ্যাঁ, বাংলার জন্য একটা পুলিশ দপ্তর থাকবে। বিহারের জন্য একটা থাকবে। আ আ উম মাদ্রাজের জন্য থাকবে। বোম্বাইয়ের জন্য আলাদা পুলিশ দপ্তর থাকবে। এবং প্রতিটা পুলিশ দপ্তরের যিনি প্রধান হবেন, পুলিশ দপ্তর মানে কি একটা এই প্রদেশকে কেন্দ্র করে। একটা প্রদেশ মানে তো একটা জেলার মতো সরি একটা দেশের সমান প্রায়। যেমন পুরো বাংলাটা বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা মিলিয়ে একটা প্রদেশ ছিল। তাহলে দুটো দেশের সমান বলতে গেলে প্রায়। তো এই যে এটার যে প্রধান হবে তারা মানে উপাধি দিলে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল। কেমন? ইন্সপেক্টর জেনারেল তার নাম দিলে সংক্ষেপে হলো আইজি। প্রতিটা প্রদেশের যিনি পুলিশ প্রধান হবেন তার নাম হবে হচ্ছে তার পদের নাম হবে ইন্সপেক্টর জেনারেল ব্র্যাকেটে হচ্ছে আইজি এবং তার অধীনে একজন সহকারী ইন্সপেক্টর জেনারেল থাকবেন। তার নাম হবে হচ্ছে ডিআইজি। ব্র্যাকেটে ডিআইজি লিখতে পারেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। আ প্রতিটা প্রদেশের যিনি প্রধান হবেন তিনি আইজি।
ইন্সপেক্টর জেনারেল এবং যিনি সহকারী প্রধান হবেন তিনি ডিআইজি। পুলিশের এই পদগুলি তো জানেন, এবং জেলা পর্যায়ের এটাও লিখেন, জেলা পর্যায়ের যিনি প্রধান হবেন তিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ সুপার, আর কি এসপি বলে। আমরা বলি সুপার অফ পুলিশ বা পুলিশ সুপার, আসলে পুরো শব্দটা একটু বড় শব্দ, কিন্তু সুপারিনটেন্ডেন্ট, যেমন সুপারিনটেন্ডেন্ট বড় শব্দ, এটা আমরা সুপার বলা হয়, পুলিশ সুপার, এসপি প্রায় এসপি বলা হয় না। তাহলে জেলা পর্যায়ের জন্য এসপি এবং প্রদেশ পর্যায়ের জন্য একজন আইজি ইন্সপেক্টর জেনারেল এবং তার অধীনে সহকারী ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি হয়। আমরা পুলিশের আইজি এই কথা তো প্রায় শুনি, পুলিশের ডিআইজি প্রায় শুনি। সাকলাইন যে কি আইজি না, সাকলাইন তো এখনো অত উঁচায় যায় না মনে হয় না। সাকলাইন কি সহকারী কমিশনার? এডিসি স্যার। হ্যাঁ হ্যাঁ, এডিসি স্যার, এডিসি। আচ্ছা, পুলিশের এডিসি, আচ্ছা ওকে ফাইন। অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার এরকম মনে হয় পুরো নাম। আচ্ছা ওকে ফাইন। হারুন ও রশিদ মনে হয় ডিআইজি, আর আইজি ছিল হচ্ছে এটা এই যে ও আচ্ছা, কি বলে হারুন সাহেব এডিশনাল ডিআইজি। হুম, জি স্যার, এডিশনাল ডিআইজি, আর সাকলাইন হচ্ছিল এডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ। আচ্ছা, আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে তাহলে এই যে পুলিশ বাহিনীর যে পদগুলি আমরা দেখি তার একটা উল্লেখযোগ্য অংশ পদ তৈরি হয় হচ্ছে এই লর্ড ক্যানিং এর সময়। এবং একটু বলি যে পুলিশ বাহিনী কিন্তু আমাদের দেশে আসলে, এটা দুঃখজনক, পুলিশেরা তো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এবং আমাদের দেশে যেহেতু বা এই উপমহাদেশের দেশগুলিতে যেহেতু সরকার বিরোধী পক্ষকে বিভিন্ন সময়, এক সরকার না, বিভিন্ন সময় সরকারি বিরোধী পক্ষকে দমন করবার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করে, এবং পুলিশ বাহিনীর হাতে সরাসরি পিস্তল বা লাঠি থাকে, তাহলে খুবই একটা ক্ষমতাধর বিভাগ বলে আমাদের দেশে প্রতীয়মান হয়। এবং আপনাদেরও এই জন্য অনেকেরই খুব পুলিশ হওয়ার ইচ্ছে। এমনি পদ হিসাবে, পেশা হিসাবে পুলিশের পদ মহৎ এবং পেশা হিসেবে গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের পদের মর্যাদা কিন্তু প্রশাসন এবং জুডিশিয়ারি এদের তুলনামূলক সহযোগিতার ভূমিকায় তাদের থাকা, তাদের তুলনায় অধিকতর সম্মানজনক পোস্ট ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ডিসি, এবং ততোধিক সম্মানের পোস্ট হচ্ছে হলো ডিস্ট্রিক্ট জাজ যিনি। এবং ক্যানিং এর সময়ই লেখা ছিল যে দ্য পুলিশ ফোর্সেস আর বাউন্ড টু শো রেসপেক্ট অ্যান্ড বি অবিডেন্ট টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বা এখনকার যারা ডিসি তাদের কথা শুনবে, এবং কালেকটিভলি ইভেন দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যান্ড এভরি সিঙ্গেল পুলিশ অফিসাররা বা পুলিশ প্রশাসন যে আইন দ্বারা চলে তাকে বলা হয় পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ। এখন আমাদের দেশে পুলিশ প্রশাসন যেটা চলে, পিআরআই ছিল পুলিশ রেগুলেশন ইন ইন্ডিয়া, সেটা এখন হয়েছে পিআরবি, পুলিশ রেগুলেশন ইন বাংলাদেশ। তো সেখানে পরিষ্কার লেখা আছে যে এভরি পুলিশ he may be a sipahi constable or a officer is bound to show respect to the judge of any post or any level. একজন পুলিশ চাকরিজীবী তিনি তার পদমর্যাদা যাই হোক না কেন, তিনি বিচারিক দায়িত্বে আছে এরকম পদমর্যাদার যে কোনো পর্যায়ের ব্যক্তিকে সম্মান জানাতে বাধ্য। ডিস্ট্রিক্ট জাজ তো বিচারক বটে, অল দ্য জাজেস আর বিচারক, আবার একই সাথে কিন্তু ডিসিরও কিছু বিচারিক ক্ষমতা আছে। এবং আপনারাও যারা যখন ম্যাজিস্ট্রেট হবেন, আপনারা তো আসলে সহকারী কমিশনার হবেন, কিন্তু একই সাথে আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বেও থাকবেন। তাহলে আপনাদের পদের সাথে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কথাটা আপনারা লিখবেন যারা প্রশাসন ক্যাডারে যাবেন। তারাও কিন্তু যখন ম্যাজিস্ট্রেসির কাজটা করবেন তখন কিন্তু তারা বিচারক। এবং পুলিশ আর বাউন্ড টু শো রেসপেক্ট হোয়াট এভার দ্য পজিশন অফ পুলিশ ইজ ইম্যাটেরিয়াল। পুলিশের পদ যাই হোক না কেন, সে আদালতের প্রতি সম্মান, এই আদালত মানে শুধু জুডিশিয়াল আদালত তো বটেই, তার সাথে নির্বাহী আদালতও তার প্রতি সম্মান জানাতে পারে। কিন্তু আমাদের এই উপমহাদেশে দেখা যায় যে পুলিশ বাহিনীরও একটা স্বতন্ত্র অ্যারোগেন্স আছে, তাদের মধ্যে বিপুল ভালো মানুষ আছে, বিপুল ভালো কাজ করতেছে, আবার একই সাথে পুলিশদের এক ধরনের অধ্যত্বও আছে। এই যে মানুষজনকে পিটানো বা নানা ধরনের অসুবিধা, আমি বলছি যে সব সব জায়গার মধ্যে ভালো মন্দ মিশানো আছে। আমাদের কয়েকদিন আগে এক বিচারককে দেখলাম বাচ্চাকে কি বন্দুক চালানো শিখেতেছে, এটা আপনারা দেখছেন কিনা জানি না, এটা নিয়ে অনেক হইচই হচ্ছে। তো কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের দেশে যে আপনাদেরও অনেকের প্যাশন যে পুলিশ হবেন এই কারণে যে সরাসরি লাঠি দিয়ে মারা যায়, এটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেন। কোনো ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার পুলিশের নেই।
পুলিশ না, কোনো কর্তৃপক্ষেরই নেই, এমনকি বিচারকদেরও নাই। গায়ে হাত তোলা বেআইনি আমাদের, আমাদের দেশ না, পৃথিবীর সব দেশের সব সংবিধানে বেআইনি। এই যে রিমান্ডের নামে নিয়ে পিটে যে হাত পা ভেঙে ফেলা হয়, এটা 100-তে 100 ভাগ বেআইনি। আমি এর আগে অনেকবার বলেছি, আজকে আরেকবার বলতেছি। এবং আমার এই কথাটা আপনি অন রেকর্ড করতে পারেন, একদম রেকর্ড হিসেবে বলতে পারেন আর কি। মানে আমি বলতেছি এই কথাটাকে কোট করতে পারেন আর কি, এই কথাটাকে কোট করতে পারেন যেটা আমি এটা তো নিজে লিখেছি। আমি অনেকেই বলছেন পরিমণি রিমান্ড, আমার এই লেখাটা পড়েছেন কিনা জানি না, কি শিরোনামটা ভুলে গেছি, রিমান্ড ও পরিমণি মনে হয় এরকম শিরোনাম ছিল, কেউ কেউ পড়ে থাকবেন। তো সেখানে আমি বলেছি, গত সপ্তাহে মনে হয় আপনাদের বললাম কিনা জানি, যে রিমান্ডে নিয়ে মারা 100 ভাগ বেআইনি। কোনো পুলিশ অফিসারের অধিকার নাই কোনো ব্যক্তির গায়ে হাত তোলা, এটা বেআইনি হবে। আপনারাও এই কাজটা করেন না। যদি ভালো বিচারকের বা মানে খুব আহ, আহ, মানে জানাশোনা বিচারকের হাতে পড়ে না, একদম চাকরি থাকবে। আচ্ছা, একটু বলি। ও আচ্ছা, একটা ইন্টারেস্টিং মামলার কথা বলবো আপনাদের, চিন্তা করছি ভুলে যাব পরে, পরে এখন বলে ফেলি। গতকালকেই না পরশুদিন, পরশুদিনই মনে হয়, বা তার আগের দিন সম্ভবত মঙ্গলবার, মঙ্গলবারে হবে, মঙ্গলবারে একটা ইন্টারেস্টিং মামলা শুনলাম আর কি। হ্যাঁ, সেই মামলাটার আগেই শুনেছিলাম এক দফা, মঙ্গলবারে হচ্ছে আনুষ্ঠানিকভাবে শুনলাম। খুনের মামলা, এবং সেই মামলায় সাক্ষী দিতে এসছে সেই ব্যক্তি যে খুন হয়েছে আর কি। ভিকটিম যে খুন হয়েছে সে সাক্ষী দিতে এসছে, তার মানে খুন হয়নি, তারপরেও তার বিরুদ্ধে, সে খুন হয়েছে, সে ভারতে পালায়া ছিল আসলে, কিন্তু সে খুন হয়েছে বলে তার পরিবার, ওই পরিবারের শত্রুতা আছে যার সাথে, এরকম কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, এবং পুলিশ রীতিমতো তদন্ত করে চার্জশিট দিচ্ছে যে হ্যাঁ অমুকে খুন হয়েছে বলে প্রতীয়মান হয়, এবং পুলিশের চার্জশিটে সে বারে বারে মৃত্যু কথাটা লেখা আছে, এবং সেই চার্জশিটের ভিত্তিতে ওই লোকগুলি অনেক অনেক বছর জেলও কেটেছে। যাই হোক, দীর্ঘ শুনানি হয়েছে আমার কোর্টে। ওই খুন হওয়া ব্যক্তিটা সাক্ষী দিল, তার মা এসে সাক্ষী দিল যে না আমার ছেলেকে ফেরত পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে 15 দিন সময় দিয়েছে, এর মধ্যে সে কোথায় যেন পোস্টিং আগে যেখানে ছিল ওখানে নাই, যেখানেই আছে সেখান থেকে এসে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে 15 ডেজ সময় দিয়েছি। সন্তোষজনক কারণ বললে বলবে, নইলে চাকরির ব্যাপারটা বিবেচনা করা হবে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এক পদের না, সব পদের মানুষেরই কোথাও না কোথাও জবাবদিহিতার জায়গা আছে। আমাদের দেশে যে ক্ষমতার জায়গায় থাকে সে মনে করে আমার কোনো জবাবদিহিতার ব্যাপার না, যা ইচ্ছা করতে পারে, এবং করে পারও পায়। সব ক্যাডারের মধ্যেই আছে, এটা জুডিশিয়ারিতে আছে, ফরেন আছে, অ্যাডমিন আছে, পুলিশ আছে, কাস্টমস আছে, জানে যে চাকরি যাবে না। এই যে চাকরি যাবে না, এই নিশ্চয়তাটা তাকে উদ্ধত হইতে সাহায্য করে। এইটা আমি মনে করি যে জনগণের সাথে ট্রিটমেন্টের ক্ষেত্রে এই কথাটা মনে রাখা খুব জরুরি, যে আইন অনুযায়ী তাদের সাথে ব্যবহার করা হচ্ছে কিনা। রিমান্ডে মারা অবৈধ, আপনাদের কাউকে যদি মারে আপনি ওই সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আচ্ছা, একটু বলি। 1861 সালে এই পুলিশ দপ্তর প্রতিষ্ঠার পাশাপাশি লর্ড ক্যানিং আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটা হচ্ছে অনেকগুলি হাইকোর্ট প্রতিষ্ঠা করেন, একটা আইনও তৈরি করেন, হাইকোর্ট আইন, ভারতীয় হাইকোর্ট আইন 1861। লিখেন, লর্ড ক্যানিং ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 পাশ করেন। লর্ড ক্যানিং এর সময় পাশ হয় এটা, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাশ হয় 1861 সালে, এবং তখনই এই আইনের পরেই কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপন করা হয়। এই সালগুলি পরীক্ষায় আসতে পারে, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাইয়ে কত সালে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, বা বোম্বাই হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়। 1861 সালে, রবীন্দ্রনাথের জন্ম সালে আর কি। 1861 সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। এই হাইকোর্টগুলির রায় খুব গুরুত্বপূর্ণ। এখনো যারা আইন অঙ্গনে জাজেস এবং লয়ারদের এই রায়গুলি পড়তে হয়, কলকাতা হাইকোর্টের রায়, বোম্বাই হাইকোর্টের রায়, কারণ এগুলিতে অনেক ঐতিহাসিক রায় আছে, এবং ব্রিটিশেরা তখন বিচারক ছিল, ফলে অনেক কোয়ালিটি জাজমেন্ট আছে। তাহলে 1861 সালে 3টা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, একটা কলকাতা হাইকোর্ট, একটা বোম্বাই হাইকোর্ট এবং একটা মাদ্রাজ হাইকোর্ট। এবং 1866 সালে এলাহাবাদ হাইকোর্ট স্থাপন করা হয়। এলাহাবাদ হচ্ছে লখনৌর পাশে, এটা হচ্ছে এই যে উত্তর ভারতে আর কি, উত্তরপ্রদেশ, যেটা যোগী আদিত্যনাথ বা ইয়োগী আদিত্যনাথ যে প্রদেশের মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানেই আছে এলাহাবাদ। সেই এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1866 সালে।
এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1866 সালে, এবং ক্যানিং এর অধীনে আরো কতগুলি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। সেটা কি, প্রদেশকে শিক্ষা, প্রত্যেক প্রদেশে আলাদা স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর দেওয়া হয় বা শিক্ষা দপ্তর খোলা হয় আর কি। প্রত্যেকটা প্রদেশে স্বতন্ত্র শিক্ষা দপ্তর খোলা হয়, স্বতন্ত্র শিক্ষা দপ্তর খোলা হয়। এবং একই সাথে আরেকটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে বন সংরক্ষণের জন্য বন বিভাগ। দেখবেন আমাদের দেশে অনেকেই বন বিভাগে চাকরি করে বন সংরক্ষণের জন্য। আসলে কি করে আমরা তো তা জানি, বন ধ্বংস করে আর কি, ভিতরে ভিতরে বন কেটে সাফ করে সব বিক্রি টিক্রি করে ফেলে। কিন্তু বন বিভাগ একটা আছে আর কি, এর মধ্যে ভালো অফিসারও আছে, অনেক করাপ্ট অফিসারও আছে। আমাদের অনেক বন উজাড় হয়ে যাওয়ার পিছনে এই বন বিভাগের লোকগুলির ভূমিকা আছে। একবার ওই যে কেয়ারটেকার সরকারের সময় বনের যে প্রধান ছিলেন ওসমান গনি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মানে বালিশের মধ্যে টাকা, তার চালের ড্রামের মধ্যে টাকা, তার তোশকের মধ্যে টাকা, টাকা দিয়ে ভরপুর। তো আব্দুল গনির এই এই নিয়ে প্রথম আলো না কোন পত্রিকা যেন শিরোনাম করেছিল যে বনের রাজা কুপোকার। তো এই বন বিভাগ হচ্ছে সবাই না, কিন্তু প্রচুর অসৎ কর্মচারী কর্মকর্তা আছে যাদের কারণে কিছু বন বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই বন বিভাগও প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ক্যানিং এর সময়, সরকারি বন সংরক্ষণ করবার জন্য এবং বন বিভাগের পরিমাণ বাড়ানোর জন্য। ফলে বোঝা যায় যে লর্ড ক্যানিং গ্লাডস্টোনের সূত্র ধরেই, গ্লাডস্টোনকে ব্রিটেনের খুব উদারনৈতিক প্রধানমন্ত্রী মনে করা হয়, এবং তার সময় ভারতে অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল লর্ড ক্যানিং এর নেতৃত্বে। লর্ড ক্যানিং এর পর ভারতবর্ষের দায়িত্বে আসেন লর্ড লরেন্স। ছোট ছোট 2-3 জন আছে, একটু সংক্ষেপে লিখেন, তারপর আমরা বড় কয়েকজনের কথা বলে এই সময় ভারতবর্ষে যে আরো গুরুত্বপূর্ণ কতগুলি পরিবর্তন হয়েছিল তাদের কথা একটু বলতে চাইব। এরপরে আসে লর্ড লরেন্স, লেখা আন্ডারলাইন করেন। এর আগে তো বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়েছিল, বাংলায় প্রজাস্বত্ব আইন হয়েছিল। লর্ড লরেন্স এসে 1868 সালে আরো দুটো জায়গায়, একটা পাঞ্জাবে এবং আর একটা হচ্ছে অযোধ্যায়, তিনি প্রজাস্বত্ব আর কি আইন পাশ করেন। 1868 সালে লিখেন, 1868 সালে পাঞ্জাব প্রজাস্বত্ব আইন, মানে পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট, এবং অযোধ্যা প্রজাস্বত্ব আইন, অযোধ্যা টেনেন্সি অ্যাক্ট পাশ করে। 1868 সালে পাঞ্জাব প্রজাস্বত্ব আইন এবং অযোধ্যা প্রজাস্বত্ব আইন পাশ করা হয়। পাঞ্জাব প্রজাস্বত্ব আইন এবং অযোধ্যা প্রজাস্বত্ব আইন পাশ করা হয়। যদিও লর্ড লরেন্সের সময় একটা বড় ঘটনা হয়েছিল যে দুর্ভিক্ষ হয়েছিল এতে উড়িষ্যাতে, এবং সেই দুর্ভিক্ষে প্রায় 10 লক্ষ মানুষ মারা গেছে। তার সময় এটা একটা বড় মানে বিপর্যয় আর কি। লর্ড লরেন্সের সময় 1865-66 সালের দিকে উড়িষ্যা একটা দুর্ভিক্ষ হয়েছিল মারাত্মক, সেই দুর্ভিক্ষে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। ইংরেজরা নিজেদের শাসনের অনেক গৌরব করে, কিন্তু মুঘলরা 300 বছর, তার আগে সুলতানি আমল আরো 300 বছর, প্রায় 600 বছর মুসলিম শাসনের অধীনে ছিল। বড় কোনো দুর্ভিক্ষের খবর আমরা পাই না। 600 বছর শাসন করেছিল। তখন শাসন ব্যবস্থা আরো কঠিন অবস্থা ছিল, তথ্যের এত বিপুল প্রবাহ ছিল না, প্রত্যন্ত অঞ্চলে যাওয়া কঠিন ছিল। তারপরেও তাদের শাসন আমলে 600 বছরের ইতিহাসে আমরা দুর্ভিক্ষ কি পড়েছি আপনাদের যে পড়ানো হয়েছে, বা বই পড়ে দেখেন যে দুর্ভিক্ষের ইতিহাস আছে কি নাই, কিন্তু মানে আপনি উল্লেখযোগ্য কোনো দুর্ভিক্ষের ইতিহাস পাবেন। মুসলিমরা একটানা 600 বছর, দুর্ভিক্ষ তো ছিলই না, সারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল তখন। ইংরেজরা এত বাহাদুরি করে যে সময়টাতে, তাদের সময় গন্ডায় গন্ডায় দুর্ভিক্ষ, একটা দুইটা না, মানে কিছুদিন পর পরই প্রতি 30-40-50 বছরে একটা একটা করে বড় দুর্ভিক্ষ আছে। লর্ড লরেন্সের সময় বড় দুর্ভিক্ষ হয়, প্রায় 10 লক্ষ মানুষ মারা যায় সেখানে। তারপরে কিছুকাল শাসক ছিল লর্ড মেয়ো। লর্ড মেয়ো লিখতে পারেন, একটু নামটা অন্তত পরিচয় থাকুক, পরে যদি জানতে চান জানলেন আর কি। তিনি খুব বৈচিত্র্যময় শাসন নয়, তার গতানুগতিক শাসক ছিলেন তিনি। বাজেটটা সংহত করার দিকে মনোযোগ দেন এবং ব্যয় সংকোচন নীতিও নেন, যেন সরকারের ব্যয় কমে যায়, অর্থনৈতিক সংস্কার করেন কিছু। এবং তিনি উচ্চ শিক্ষার তুলনায় প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেন লর্ড মেয়ো। লর্ড মেয়ো বলেন যে উচ্চশিক্ষা পরে, আগে গোড়াটা মজবুত করতে হবে আর কি। তার এই চিন্তাটা সঠিক ছিল। এবং প্রফেসর আব্দুর রাজ্জাকের সাথে আলাপ করে যে আহমদ ছফা বই লিখেছেন, যদ্যপি আমার গুরু,
এই বইটার কথা বারে বারে বলি, এখনো এখানে যারা পড়েন নাই মানে দণ্ডযোগ্য অপরাধ করেছেন, তারা যদ্যপি আমার গুরু পড়ে ফেলে, আর এটাকে আমি খুব গুরুত্ব দেই এবং এই বইটার বিপুল প্রচারে আমার এদেশে এক ধরনের ভূমিকা আছে। কারণ এই বইটা জ্ঞানের মেলা দরজা খুলে দেয় এবং আমরা ইনশাল্লাহ ইতিহাস কোর্সে আমাদের ইচ্ছে থাকবে যে এই বইটা নিয়ে, এই বইয়ের নানান দিক নিয়ে আমরা আলাপ করবো। পাঠশালা পাঠচক্র, এই বইটা নিয়ে আমরা পাঠচক্র করেছি 2-3 ক্লাসে মনে হয়। তো লর্ড মেয়ো এই বইটাও পড়ে দেখলে প্রফেসর আব্দুর রাজ্জাকের এই বইটা, প্রফেসর আব্দুর রাজ্জাকের এই বইয়ে আলাপ দেখলে দেখতে পাই উনি বলেন যে ইউনিভার্সিটি শক্তিশালী করবার আগে হাই স্কুল শক্তিশালী করা উচিত, যে বিষয় আমরা ভুলে গেছি। আমাদের দেশে গন্ডায় গন্ডায় ইউনিভার্সিটি হচ্ছে, হাই স্কুলগুলির শক্তিশালী করার ক্ষেত্রে খবর নেই। বা হাই স্কুলের শিক্ষকতাকে মনে করা হয় যে এটা মানে উপায় নাই এজন্য করতেছে, অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ। মেধাবীদের উচিত হচ্ছে হাই স্কুলের শিক্ষক হওয়া। তো যাই হোক, তো উনি লর্ড মেয়ো উচ্চশিক্ষার চেয়ে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেন। এরপরে ক্ষমতা এসেছিলেন বা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন লর্ড নর্থব্রুক। একটু নাম লিখে রাখেন, লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুকের সময় ব্যাপক এদেশে ব্রিটিশ চিন্তার বিকাশ ঘটেছে, ব্রিটিশ চিন্তার প্রসার ঘটেছে। এটার একটা বড় কারণ হচ্ছে, এবং ব্রিটিশদের সাথে পণ্য আমদানি রপ্তানির পরিমাণটা অনেক বেড়েছে এই লর্ড নর্থব্রুকের সময়। সেটার একটা বড় কারণ হচ্ছে যে এই সময়টাতেই সুয়েজ খাল তার যাত্রা শুরু করেছিল। সুয়েজ খাল খনন করা শুরু হয়েছে অনেক আগে, 1852-তে। 1859-এ মোটামুটি সে চলনসই হয়ে গেছে। 1870, 71, 72 সাল থেকে সে পণ্য আমদানি রপ্তানি সে শুরু করে দিয়েছে সুয়েজ খাল। আর এই সময় লর্ড নর্থব্রুক ছিলেন হচ্ছে ভারতের দায়িত্বে। তো সেই সময় যেহেতু সুয়েজ খালের মাধ্যমে অনেক সহজে, আপনারা এই জায়গাটা চেনেন, তবু আপনাদের একটু দেখায় দেই, তাহলে অন্তত মাথার মধ্যে একটা দৃশ্যকল্প তৈরি হবে যে ব্যাপারটা সুবিধাটা কি হয়। এই যে এই যে ভারতবর্ষ, আমরা এখানে এই যে আমরা এই জায়গাটাতে, আর ব্রিটিশেরা হচ্ছে এই যে এরা এরা ব্রিটিশ, দেখতে শিয়ালের মতো, এই যে আচরণও তাই। তো এই ব্রিটিশরা এই দিক দিয়ে, তারা এইখান দিয়ে তারা এখানে হয়ে তারা এখানে আসতো, লম্বা পথ ছিল। কিন্তু যখন যখন সুয়েজ খাল হলো, তখন এই যে এইখান দিয়ে খাল খনন করে ফেলা হলো, এটা আপনারা জানেন। এটা হচ্ছে ভূমধ্যসাগর, মেডিটেরেনিয়ান সি, আর এটা হচ্ছে রেড সি বা লোহিত সাগর। তো তারা এই যে এখান দিয়ে সহজে জিব্রাল্টার প্রণালী হয়ে, ভূমধ্যসাগর হয়ে, সুয়েজ খাল হয়ে, লোহিত সাগর হয়ে, এডেন সাগর হয়ে তারা খুব সহজে ভারতে পৌঁছাতে পারলো। মানে এখান থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা কমে গেল। কেমন? কয়েক হাজার কিলোমিটার কমে গেল রাস্তা, এবং একই সাথে অনেক দিন কমে তারা সহজে আসতে পারলো। ফলে আমদানি রপ্তানি বাড়তে থাকে। লর্ড মেয়র সময় এটা শুরু হলো। এবং একই সাথে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে ব্রিটিশদের যে লিটারেচার, সাহিত্য, তাদের কবিতা, গল্প, তাদের উপন্যাস, এগুলি ব্যাপকভাবে এখানে আসতে থাকলো 1872, 73, 74, 75 এই সালে। ওই সময় রবীন্দ্রনাথ হচ্ছে 12, 13, 14, 15 বছরের ছেলে। এবং যখন বিপুল পরিমাণ ব্রিটিশ সাহিত্য আসতে থাকলো এইখানে, তখন রবীন্দ্রনাথের পরিবার তো সচ্ছল পরিবার, জমিদার পরিবার তারা, এবং আবার একই সাথে সাংস্কৃতিক পরিবারও। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ মানে প্রভাবশালী মানুষ এবং শিল্প সাহিত্য বোদ্ধা মানুষ, পড়ুয়া মানুষ। তিনি তার বাসায় একেবারে মানে ইউরোপিয়ান যে বই পুস্তকের একদম বিরাট কেন্দ্র বানিয়ে ফেললেন, এবং রবীন্দ্রনাথ সেগুলি পড়েছিলেন। এই জন্য রবীন্দ্রনাথের সাহিত্যে ইউরোপের বিপুল প্রভাব আছে, ইউরোপের বিপুল প্রভাব আছে। এবং একই সময় কারা লিখছে, একই সময় পরবর্তী সময় ধরেন মাইকেল রাও বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর রবীন্দ্রনাথ তো আছেই। তো এই যে এবং একই সাথে ব্রিটিশ পণ্যের আমদানি রপ্তানিটাও বাড়তে থাকে ওই সময়টাতে। তো যাই হোক, লর্ড নর্থব্রুকের পর অনেক দিনের জন্য ক্ষমতা আসে হচ্ছে লর্ড লিটন, এবং তিনি তার ক্ষমতাটা এদেশে বেশ আলোচিত, সমালোচিত। লিটনের পর ক্ষমতা আসছিল রিপন, লর্ড রিপন। আমাদের দেশে দুটো নামই আছে, লিটনও আছে, রিপনও আছে। দুইটাই দুই ব্রিটিশ লর্ডের নাম, দুই ব্রিটিশ ভারত সচিবের নাম, সেক্রেটারি ফর দ্য স্টেট অফ ইন্ডিয়া, দুজনের নাম। একজন লর্ড লিটন, এরপরই আসে লর্ড রিপন। তো দুজনের মধ্যে লর্ড লিটনটা নিন্দিত এবং রিপনটা বেশ নন্দিত আর কি। লর্ড
লিটন যে কাজগুলি করে সেটা হচ্ছে যে যখন এই যে সুয়েজ খাল দিয়ে পণ্য আমদানি রপ্তানি করার সুবিধা হয়, তখন সে ব্রিটেন থেকে কি বলে বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে থাকে। ফলে এই দেশের বাজারে ব্রিটিশ পণ্যের ছয় লাভ করতে থাকে। এবং ওই সময় কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লবের একদম পিক সময়, শিল্প পণ্য উৎপাদন হচ্ছে বিপুল পরিমাণ। ফলে লর্ড লিটন যে কাজ করে সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে চিনি, তারপরে তৈরি পোশাক, যে তৈরি পোশাকে আমরা এখন বিখ্যাত, তখনও বিখ্যাত ছিলাম। মুঘল আমলে তো তৈরি পোশাকে আমরা পৃথিবীর নাম্বার 1 ছিলাম। মসলিনও তৈরি হয়েছে সেই সময়। আমরা যারা বয়ন শিল্পে, বুনন শিল্পে, গার্মেন্টস শিল্পে আর কি ঐতিহাসিক ভাবেই শত শত বছর ধরে পৃথিবীর মধ্যে লিডিং পজিশনে থাকা অঞ্চল আমরা। লর্ড লিটনের সময় সেইখানে ধস দেখা গেল। সে ইংল্যান্ডের যে শিল্প কারখানায় যে গার্মেন্টস, যে মোটা কাপড় উৎপাদন হইত, আমাদের মতো শিল্পী তো মিহি নয়, মোটা কাপড় এবং যে চিনি উৎপাদন হইতো, সেগুলি দেশে বিপুল পরিমাণ আমদানি করতে থাকে। ফলে আমাদের দেশীয় শিল্প মার্কেটে থাকে। এই উপমহাদেশে বিপুল পরিমাণ শিল্প কারখানা তার সময় বন্ধ হয়ে যায় এবং অনেক শ্রমিকেরা তাদের চাকরি হারায়। এবং একই সাথে আমাদের যে শ্রম বাজার সেটা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় লর্ড লিটনের সময় এবং লিটনের সময়। এবং সে আরেকটা দুষ্টুমি করে, আমাদের এই উপমহাদেশে যারা সরকারি কর্মকর্তা হইতে চাইতো তারা ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হতো, তাই না? তারা আইসিএস অফিসার হতে পারে, তারা ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হতে পারে, বা অনেক সরকারি কর্মকর্তা হতে পারে। পরীক্ষা দিয়ে আসতে হতো ইংল্যান্ড। তখন চাকরির পরীক্ষা দেওয়ার বয়স ছিল 19 বছর। লিটন কি করে, পরীক্ষা দেওয়ার বয়স কমায় 17 করে দেয়। তো 17 বছর বয়সে একজন ব্যক্তির বা একজন শিশুর বলা যায়, বালকের ভারত থেকে গিয়ে ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে আসা তো একটু ঝামেলা। ফলে ব্রিটিশেরা অধিকতর আসতে থাকে, কিন্তু আমাদের এরা ভারতীয়রা সেই সুযোগটা পায় না। তাহলে কি করা হয়, যে আইসিএস পরীক্ষায় বয়স 19 থেকে কমিয়ে 17 করা হয়। এবং এর ফলে মানে ব্রিটিশেরা বিপুল পরিমাণ আসতে থাকে, আমাদের এই অঞ্চলের সুযোগ হারায়। তাহলে এই অঞ্চলের কি করবে, তাদের খুশি করবার জন্য অনেকটাই যে বিসিএস এর যে ক্যাডারের পাশাপাশি যে নন ক্যাডার আছে, চাকরি হওয়ার পর নন ক্যাডার অনেক হয়, ইট ইজ গুড। অনেকটা সেই নন ক্যাডারের মতো ওই সময় একটা ভারতীয়দের জন্য আরেকটা সিভিল সার্ভিস তখন চালু করা হয়েছিল, স্ট্যাটুটরি সিভিল সার্ভিস এটার নাম ছিল। স্ট্যাটুটরি, STATUTAROI, স্ট্যাটুটরি সিভিল সার্ভিস। এবং সেখানে বলা হচ্ছিল যে এটা ভারতীয় পরীক্ষা হবে এবং এটা এক্সক্লুসিভলি ফর দা ভারতীয়, কিন্তু ছোট চাকরি আর কি, মূল যে অফিসারের পদ না, ধরেন সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইসব চাকরির জন্য স্ট্যাটুটরি সিভিল সার্ভিস এটা আরেকটা চালু করে। এবং এবং ওই সময়ে কিন্তু তার সময় লর্ড লিটনের সময় ভারতে বিপুল দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু লিটন সেই দুর্ভিক্ষকে গায়ে না মাখিয়ে ব্রিটিশ রানীকে তিনি ভারত সম্রাজ্ঞী বা কাইজার অফ হিন্দ, কাইজারি হিন্দ উপাধি দেয়। তার দরবারে সব বিভিন্ন প্রদেশের রাজাদের ডেকে ব্রিটিশ রানীকে কাইজারি হিন্দ বা ভারত সম্রাজ্ঞী উপাধি দেয়। এবং ওই সময় বলা হতো, বা এখনো একটা কথা বলা হয় যে রোম যখন পড়ে নিরো তখন বাঁশি বাজায়। রোমের এক সম্রাট ছিল নিরো, তো রোম যখন পড়তেছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। সে কথা লর্ড লিটনের ক্ষেত্রেও বলা হয় যে সে যখন ভারতবর্ষের দুর্ভিক্ষে না খেয়ে মানুষ মরতেছিল, লিটন তখন রানীকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়ার কাজে ব্যস্ত ছিল, কাইজারি হিন্দ উপাধি দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত ছিল। এবং লর্ড লিটনের সময় আরো দুটো কুখ্যাত আইন করা হয়, ক্ষতিকারক আইন করা হয়, যেটা ভারত মহাদেশের লোকজন ক্ষুব্ধ হয়েছিল। একটা হচ্ছে সংবাদপত্র দমন আইন, আর একটা হচ্ছে অস্ত্র আইন, আর্মস অ্যাক্ট 1878। লিখেন লর্ড লিটনের সময় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন করা হয়। সংবাদপত্র আইন করা হয় হলো ভারতীয়দের বিরুদ্ধে যেন তারা এমন কিছু প্রকাশ না করে যা ব্রিটিশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এটা এটা সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপ। এবং ইংরেজরা যদি চায় তাহলে অস্ত্র রাখতে পারবে কাছে, কিন্তু ভারতীয়রা যদি অস্ত্র রাখতে চায় তাদের লাইসেন্স করতে হবে। ফলে এই যে অস্ত্রের লাইসেন্স, যেটা এখন বলি না যে লাইসেন্সধারী অস্ত্র, সেটাও ইংরেজের আইন দ্বারা 1878 সালের আইন, সেই আইনটাই এখনো বহাল আছে, আর্মস অ্যাক্ট, বা সেই আইনের বিধানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখনো আছে। তো সেখানে বলা হয় যে ভারতীয়রা যদি কাছে অস্ত্র রাখতে চায় তাদের লাইসেন্স লাগবে।
তো এখন হয়তো সেটা প্রযোজ্য, কিন্তু তখন ইংরেজরা লাইসেন্স ছাড়াই রাখতে পারতো, ভারতীয়দের জন্য লাইসেন্স রাখতো। এটা ভারতীয়রা মনে করেছে যে তাদেরকে দুর্বল করবার একটা পদ্ধতি। ইংরেজরা অস্ত্র রাখবে ইচ্ছে মতো, ভারতীয়রা অনুমতি ছাড়া রাখতে পারবে না। যাই হোক, লর্ড লিটনের শাসন এদেশে খুব সমালোচিত হয়েই আছে। তারপরে ক্ষমতা আসছিল লর্ড রিপন। দুই ব্যক্তি, লিটন আর রিপন পাশাপাশি আসছিল। লর্ড লিটন, তারপরেই হচ্ছে লর্ড রিপন। রিপন নামেও দেশে অনেকেই আছে। 1880 থেকে 84, প্রায় 4 বছরের মতো ছিলেন আর কি। তো রিপন ঠিক লিটনের উল্টা ছিল। রিপন আচরণে খুব সৌম্য, মানে খুব ভদ্রচিত স্থির মানুষ ছিলেন আর কি। এবং তিনি এসেই ভারতে যে সমস্যাগুলি দেখেন সেগুলিকে সে দূর করবার চেষ্টা করেন, এবং সে দূর করবার নিয়ত করেন যে এগুলো আমি দূর করব। এবং সে শাসক হিসাবে না, কিছুটা বন্ধুর গেস্টার নিয়ে আসে যে ওকে, আমি তোমাদের সমস্যাগুলি বুঝবার চেষ্টা করবো এবং পাশে থাকবো, শাসক নয়, ধরো তোমাদের প্রতিনিধি আর কি। সে প্রথমে একটা বিখ্যাত কথা বলে যে আমাকে তোমরা বিচার করো আমার কাজের দ্বারা, আমার কথার দ্বারা না আর কি, আমার কাজ দেখো। জাজ মি বাই মাই অ্যাক্ট, নট বাই মাই ওয়ার্ডস। জাজ মি বাই মাই অ্যাক্টস, নট বাই মাই ওয়ার্ডস। লর্ড রিপনের বিখ্যাত কথা। এবং তিনি এসেই যে সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে যে আইনটা ছিল সেগুলি তুলে দেয়, এবং একটা শিশু শ্রম ঠেকানোর জন্য একটা আইন করে, ফ্যাক্টরি অ্যাক্ট 1981 সালে। এই যে ফ্যাক্টরি অ্যাক্ট, এখনো আমাদের দেশে ফ্যাক্টরি আইন আছে, ওই ইংরেজদের করে যাওয়া আইনই আর কি। লিখেন ফ্যাক্টরি অ্যাক্ট 1881 করা হয় তার সময় আর কি। তো সেই ফ্যাক্টরি অ্যাক্টে কি বলা হয়? প্রধানত বলা হয় যে 7 বছরের কম কোনো শিশু কাজ করতে পারবে না। 7 বছর, তার মানে ওই সময় 7 বছরেরও কম বয়সী শিশু কাজ করতো এই অঞ্চলের মানুষ। 7 বছরের শিশু, আপনি চিন্তা করেন আপনার চারপাশে তার কি ক্ষমতা, কি যোগ্যতা, কি করার সামর্থ্য আছে। সেরকম 7 বছরের শিশু নিচে কাজ করতে পারবে না। 7 বছরের উপরে কাজ করতে পারবে, তবে 7 থেকে 12 বছর যারা কাজ করবে তাদের কাজের সময়টা, কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়। এবং বিপজ্জনক যে কারখানার বিপজ্জনক অস্ত্র আছে সেগুলিকে ঘিরে রাখতে নির্দেশ দেওয়া হয়, যেন শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত না হয় আর কি। কেমন? তাহলে শ্রম আইন মূলত মানে যে শিশু শ্রমটাকে অনুৎসাহিত করে তারা আইনের মাধ্যমে। এবং একই সাথে তিনি স্বতন্ত্র রাজস্ব বিভাগ স্থাপন করেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি একটা শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করেন উইলিয়াম হান্টারের নেতৃত্বে। লিখেন, স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করে। স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করে, এবং সেখানে কতগুলি নীতিমালা করে। যেমন ধরেন, আইসিএস পরীক্ষার ক্ষেত্রে 17 বছর করেছিল লর্ড লিটন, সেটা 21 বছর করে। রিপন করে যে 21 বছর। 21 বছর বয়স, সেই মানে চাকরি পরীক্ষা দিতে কমপক্ষে 21 বছর বয়স হইতে হবে। আমাদের দেশে এমনি তো 26-27 হয়ে যায়, বা 25-23-24-25 হয়ে যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার, রিপন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে যে এখন যেটা ডিসি বা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা ডিস্ট্রিক্ট জাজ বা জাজেস, এই বিচারক পদে একসময় শুধু ব্রিটিশেরাই হইতে পারত প্রধানত। কেমন? এবং তারাই কিন্তু ওই যে তাদের যেহেতু ক্রিসমাস হচ্ছে 25শে ডিসেম্বর, সেই জন্য তারা ওই ডিসেম্বরে যেতে হলো ইংল্যান্ডে ক্রিসমাস উদযাপন করার জন্য। এই জন্য পুরো ডিসেম্বর মাস বন্ধ থাকতো কোর্ট। কেমন? যেহেতু জাজ হইতে হচ্ছে ব্রিটিশেরা, এবং তাদের ক্রিসমাস হতো ডিসেম্বরে, এবং সেই ডিসেম্বরে ক্রিসমাস উদযাপনের জন্য তারা যেহেতু ইংল্যান্ডে পরে, পুরো ডিসেম্বর মাস তাদের বন্ধ থাকতো। ভেরি ইন্টারেস্টিংলি, এখন তো বিচারক ব্রিটিশেরা হয় না, দেশ থেকেই হয়। তারপরেও কিন্তু আমাদের দেশে প্রতি ডিসেম্বর মাসে 1 মাস বন্ধ থাকে। আমাদের দেশের আদালতগুলি পুরো ডিসেম্বর 1 মাস বন্ধ থাকে এখনো, স্টিল টুডে। গত বছর অবশ্য 15 দিন কম ছিল, এই করোনার জন্য অনেক বিচার দিবস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে। এবছর কি হবে জানা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, কিন্তু ট্রেডিশন হচ্ছে ডিসেম্বর মাস 1 মাস পুরোটা সিভিল কোর্ট যেটা, জজ আদালত যেটা, সেটা বন্ধ থাকে। সেটা ওই সময় ছিল। এবং লর্ড রিপনের সময়ই উপমহাদেশ থেকে বিচারক নিয়োগের বিধানটা করা হয়, যে আহ, উম, 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 আহ, 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 যে এখান থেকেও আহ, সরকারি বড় পদে, যে মানে বিশেষ করে হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং বিচারক হতে পারবে। আহ, আহ, উম,
ইংরেজদের কেউ কেউ ওই সময় ভারতীয় উপমহাদেশের লোকজনের ব্যাপারে অনেকে আহ, আহ, খুব নেতিবাচক লেখালেখি করে। বিশেষ করে লর্ড রিপন যখন ডিএম এবং বিচারকের পদে আহ, উম, উম, আহ, ভারতীয় উপমহাদেশের লোকজনকে নিয়োগের বিধান করেন, তখন এরা ক্ষেপে যায়। ইংরেজরা যারা এখানে আছে তারা ক্ষেপে যায় এবং তারা লেখালেখি করে, এবং যে ভাষায় লেখে সেই ভাষাগুলি খুব কদর্য ভাষা ছিল। এবং ইংরেজরা মনে বড় বলে, উদার মন বলে দাবি করে, কিন্তু তারা মনে কত ছোট, ওই সময় তাদের লেখালেখি পড়লে বোঝা যায়। ওই সময় ইংরেজরা একটা লেখা লিখেছিল একটা পত্রিকাতে, যে এখানকার ভারতীয় উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, আর হিন্দু ধর্মের লোকেরা শিবলিঙ্গের উপাসনা করে, পূজা করে। তো শিবলিঙ্গের পূজা করা ম্যাজিস্ট্রেট বা জজের কাছে জজরা বিচার করবে খ্রিস্ট ধর্মের আলোকিত ইউরোপিয়ান সন্তানদের, এইটা অসহনীয়। শিবলিঙ্গের পূজা করা ম্যাজিস্ট্রেট এবং জাজরা বিচার করবে হচ্ছে ইউরোপের আলোকপ্রাপ্ত খ্রিস্টানদের, এইটা অসহনীয়। এটা নিয়ে একদম তারা পত্রিকায় লেখালেখিও করে। যাই হোক, এবং তারা এই যে লর্ড রিপনের বিরোধিতা করতে থাকে এখানকার বিপুল পরিমাণে ইংরেজরা, এবং রিপনের একটা উপাধিও তারা দেয় আর কি, ইন্ডোপাইল, INDOPHIL, একটা শব্দ। এই শব্দটা আপনি লিখে রাখতে পারেন, বাংলাদেশের ডিকশনারিতে নাও পেতে পারেন, অদ্ভুত শব্দ ইন্ডোপাইল, INDOPHIL, ইন্ডোপাইল। আপনি বাংলা একাডেমি ডিকশনারিতে ইন্ডোপাইল না, অক্সফোর্ডে আছে, বা আপনি নেটেও পাবেন ইন্ডোপাইল। ইন্ডোপাইল মানে হচ্ছে, এটার ব্যাখ্যায় বলেছে অক্সফোর্ড, যে সামওয়ান হু লাভস ইন্ডিয়া, ইন্ডিয়ান কালচার, কুইজিন 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 মানে হচ্ছে খাবার দাবার, CUISIN, কুইজিন, বা রিলিজিয়ান, হিস্ট্রি এন্ড ইটস পিপল। মানে ভারত প্রেমী আর কি, অন্ধ ভারত প্রেমী, ভারতের সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, মানুষ, ধর্ম, খাবার দাবার, এগুলিকে যে বিশ্বাস অতি পছন্দ করে, তাদের উপাধি তারা দেয় হলো ইন্ডোপাইল। এবং তারা লর্ড রিপনকে বলে যে লর্ড রিপন হচ্ছে ইন্ডোপাইল, ও অন্ধ ভারত ভক্ত। ফলে হচ্ছে তার অপসারণ চাই। পরবর্তীতে লর্ড রিপন তো পদত্যাগ করে আর কি। যাই হোক, এবং লর্ড রিপনের পরবর্তী সময় যারা খুব আলোচিত হয়েছিলেন, একজন হচ্ছেন লর্ড কার্জন। আমরা লর্ড কার্জনের কথা বলবো। লর্ড কার্জনের সময় কার্জন হল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1860 সালে, এবং তার সময় বা তার পরবর্তী সময়ে যে মরলি মিন্টো সংস্কার হয় 1909 সালে, যে মরলি মিন্টো সংস্কারের মধ্য দিয়ে মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা করা হয়। তো এগুলি সবই হয়েছে 20 শতকে। লর্ড কার্জন আসে 20 শতকে, তারপরে হচ্ছে মরলো মিন্টো সংস্কার হয় 1919 শতকে, এটা সরি 1909 সালে, মানে এটাও 20 শতকে। তার আগে 19 শতকে যে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আসে, আমরা 20 শতক নিয়ে বলা শুরু করব, লর্ড কার্জনের সময়টা। তার আগে 19 শতকে শিল্প সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে যে পরিবর্তন হয় উপমহাদেশে, সেটা বলে আগে শেষ করতে চাই। 19 শতকের বিষয় আসয়। রাজ হাত তুলছেন, কি কন? এটা কি ইলবার্ট বিল? হ্যাঁ হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার, আলোচনা করছেন এটা কি ইলবার্ট বিল? ইন্ডোপাইল, INDOPHIL। স্যার আমি এটা নিয়ে বলতেছি না স্যার, আমি বলতেছিলাম যে বিচারকদের যে বিষয়টা, এটা কি স্যার ইলবার্ট বিল কিনা? ইলবার্ট বিল আচ্ছা, হ্যাঁ, ইলবার্ট বিল আর কি, হ্যাঁ, ইলবার্ট বিল। এটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা 20 শতক শুরু করব। আমি যে ঘটনাগুলি বলতেছি এগুলি সব 19 শতকের ঘটনা। লর্ড রিপন, লর্ড লিটন 19 শতক। এর পরবর্তীতে কার্জন আসবে 20 শতকে। আমরা 20 শতক শুরু করব 1901, 2, 3, 4, 5, 6। এই সময় সারা পৃথিবীর পরিবর্তনটা হয়েছে, এবং আমেরিকার উত্থানটা এই সময় হচ্ছে। ব্রিটিশদের অধপতন ঘটবে 1914 সালে, প্রথম বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমরা সেই আলাপে যাব আজকে যদি সময় পাই, আছে বা পরে। কিন্তু তার আগে 19 শতকে কতগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে উপমহাদেশে, এবং এই উপমহাদেশে কতগুলি 19 শতকের ব্যাপকভাবে জাগরণ হয়েছে উপমহাদেশে, এবং এটার নামই হচ্ছে বেঙ্গল রেনেসা বলে, বাংলার নবজাগরণ। আপনাদের পরীক্ষার জন্য যদি গুরুত্বপূর্ণ বলি, এই অংশটা গুরুত্বপূর্ণ। যারা কষ্ট করে এখন থেকেছেন তাদের জন্য এই অংশটা কাজে লাগবে অধিকতর। আপনাদের প্রিলির পরীক্ষা টরীক্ষায় এই অংশে যাদের নামটাম বলবো তাদের নামটাম আসে পরীক্ষায়। আপনি একটু শিরোনাম লিখেন, 19 শতকের শিক্ষা, ধর্ম, সমাজ সংস্কার আন্দোলন। 19 শতকের ভারতে লেখেন, 19 শতকের ভারতে
শিক্ষা, ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহার। স্যার হুম। সবাইকে জানাই দিতে কালকে অ্যাডমিশন টেস্টের একটা ফ্রি ক্লাস আছে 10টায়। তো আপনাদের যাদের ছোট ভাই বোন আছে যারা পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্ট এবার অথবা আগামীবার, তাদেরকে ক্লাসটিতে যুক্ত করতে পারেন। আগামীকাল সকাল 10টায় ক্লাস নেবেন শাহাদাত হোসেন স্যার। ধন্যবাদ। আচ্ছা, ওকে, ফাইন। নাহার যেহেতু মনে করে দিল, আমি দুটো ঘোষণা দিই। একটা হচ্ছে যে আমি যতটুকু জেনেছি নাহারেরা এবার খ এবং ঘ ইউনিট, বি এবং ডি ইউনিটের কোচিং মানে এইবারে যে পরীক্ষা হয়ে যাচ্ছে এর পরের বারের জন্য সিরিয়াসলি শুরু করতে যাচ্ছে নাহারেরা। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হইলো যে এটাতে সাধারণ জ্ঞান অংশ আমি ক্লাস নিব, সম্ভবত নয়ন আহমেদ পাশা স্যার নেবেন। ইংরেজি নিবেন হচ্ছে গোলাম রব্বানী, বাংলা আমাদের এই যে আমাদের বাংলা পড়ানো হচ্ছে হলো বাংলা। হ্যাঁ, এমদাদুল হক স্যার। এমদাদুল হক স্যার নিবেন, তারপর পাশা স্যারও বাংলা ক্লাস নেবেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা আপনি যারা বিভিন্ন কোচিং এ যারা পড়ায় ইউনিভার্সিটির সবে ছাত্ররা পড়ায় তো বিভিন্ন কোচিং এ বেশি, যারা চলছে ছাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে নিজেদেরই পড়াশোনা তেমন একটা পোক্ত হয় নাই। তারা লেকচার শিট দেখে টেকে মাঝারি মানের পড়াশোনা, আমি জানি না, বা অনেকের হয়তো ভালো থাকতে পারে। আমি ইউনিভার্সিটি থাকতে এই ফার্স্ট ইয়ার থেকে না, সেকেন্ড ইয়ার থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পড়াইতাম ঢাকার প্রায় সকল কোচিং থেকে। বাপের টাকা ছিল না, তো নিজে উপার্জন করে পড়তে হইত। যাই হোক, তো এখানে যেটা সেখানে সব পরিণত শিক্ষকেরা পড়াবেন, ফলে অধিকতর সমৃদ্ধ ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। এবং এরা লেকচার শিট যেটা বানাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যেটা খুবই লেকচার শিট, সমৃদ্ধ লেকচার শিট হবে ইংরেজি, বাংলা এগুলিতে। আর সাধারণ জ্ঞান লেকচার শিট আমি বানাবো, মোটামুটি সমৃদ্ধ হইতে পারে, দেখা যাক। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এইটা শুধু আপনাদের ছোট ভাই বোন থাকলে তাদেরই না, এই এই অ্যাডমিশন টেস্টের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করবার দায়িত্ব নাহাদের একা, শুধু না, আপনাদের। আমার দিক থেকে যে স্বার্থের কারণে আমি এটা বলতেছি সেটা বলি, এখানে ক্লাস নিব এটা বড় ব্যাপার না, এটা নিয়ে আমার এত সুবিধা অসুবিধা কিছু নেই। আমার মূল আগ্রহের জায়গা হচ্ছে আপনাদের যে বই পড়ার কথা এখন বলতেছি, অ্যাডমিশন টেস্টে যারা আসবে তাদের যদি এখন থেকে বলা যায় বই পড়ার কথা, তাহলে আপনাদের চেয়ে অন্তত 5 বছর আগে থেকে তারা বিখ্যাত বইগুলির সাথে তারা পরিচিত হইতে পারবে এবং তারা বেশি দিন পড়তে পারবে আর কি। অনার্স ফার্স্ট ইয়ার থেকেই তারা বুঝতে পারবে যে মানে অ্যাডমিশন টেস্টের পরেই তারা নিজেদেরকে বড় কাজের জন্য তৈরি করার জন্য সময় পাবে। আপনারা এখানে অনেকেই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা অনার্স মাস্টার শেষ করে ফেলে আসা মানুষ, যাদের জন্য এখন সামনে ইমিডিয়েট চাকরির পরীক্ষার বোঝা মাথায় আছে। কিন্তু অ্যাডমিশন টেস্টের যারা, তাদেরকে আমরা অনেক দিন গড়ে তুলবার জন্য সময় পাবো আর সেজন্য আমার তরফ থেকে শুধু নাহারদের সুবিধার জন্য না, আমার এমনিতে আপনাদের কাছে আপিলও থাকবে যে আপনাদের ছোট ভাই বোন শুধু না, আপনারা নিজেরা নাহারদের পক্ষ থেকে এইটা একজন এই পরিবারের ক্যারিয়ার পরিবারের অংশ হিসেবে এই কর্মসূচিটাকে শক্তিশালী করবার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সাথে নিয়ে আমরা বেশি জনকে তৈরি করতে পারবো এবং আমরা মনে করি যে যে তৈরি করবার যে আমাদের প্রক্রিয়াটা, সেটা যেন আমাদের কালেকটিভ প্রচেষ্টা হয়, সম্মিলিত চেষ্টা হয় আর কি। হ্যাঁ, তাহলে ভালো হবে আর এটা যেন নিছকই বাণিজ্য থাকে না, যে এটা ওদের বাণিজ্যটার সাথে আমার সম্পর্ক, এদের বাণিজ্য কয় পয়সা। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ব্রড এক্সটে চিন্তা করবেন, ব্রড কন্টেস্টে চিন্তা করবেন, বড় কিছু নিয়ে ভাববেন, তাহলে সুবিধা। এখান থেকে অর্জন কি, নাহারদের কাছে আমাদের কি অর্জন, আমাদের এখানে সময় ব্যাপক অপচয় ছাড়া আর কিছু। যদি ওইভাবে চিন্তা করি, আর্থিকভাবে চিন্তা করলে একেবারে পুরোপুরি অপচয়। আর্থিকভাবে চিন্তা করলে আমার বিপুল ক্ষেত্র আছে, তাই না, বড় কিছু উপার্জন। কিন্তু এই যে আপনারা তৈরি হইতেছেন, এটা তো এর অর্থমূল্য তো বিপুল। এই যে আপনারা শিখছেন, বড় কিছু জানার সাথে পরিচয় হইতেছে, এটা তো বিলিয়ন ডলারের অর্জন হইতেছে। তো এই সংগ্রামটা যেন আমার তরফ থেকে একার সংগ্রাম না হয়, এটা যেন আপনারও সংগ্রাম হয়, যে অনেক মানুষকে তৈরি করবার যে আমাদের চেষ্টা, সেই জায়গাটাতে আপনার একটা অবদান থাকবে আর কি। মাসুমা হাত তুলে থাকলে অল্প সময় বলেন, আমি আজকে অনেকগুলি কথা বলবো এখনো, বিশেষ করে 19 শতকের পুরো সমাজ সংস্কার নিয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা জানা খবর সবার খুব জরুরি। হুমায়রা বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। একটা ঘোষণা, সেটা হচ্ছে পাঠশালা পাঠচক্রে প্রতি রবিবার স্পিচ কম্পিটিশন হয়।
এক সপ্তাহে হয় বাংলা এবং আরেক সপ্তাহে হয় ইংরেজি। তো আমাদের মধ্যে যারা কথা বলতে আগ্রহী কিংবা যারা কথা বলতে জড়তা আছে তাদের জন্য বিশেষ করে এটা একটা সুযোগ, সুবর্ণ সুযোগ বলবো। কারণ হলো কি, আমরা পড়ছি এবং একই সঙ্গে যখন কথা বলতে শিখে যাব তখন সুযোগ অনেক। আপনি যদি মিডিয়াতে কাজ করতে চান, আপনার কথা বলার একটা দক্ষতা থাকা চাই। আপনি যদি বড় পরিসরে শিক্ষকতায় যান, আপনার কথা বলার দক্ষতা থাকা চাই। আর স্পিচ কম্পিটিশনের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই বিষয়টাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে কথা বলার একটা শক্তি ভিতরে তৈরি করা। আপনি ব্যক্তিগত জীবনেও কথা যদি ভালো করে বলতে না পারেন, আপনার কথাটা যদি সুস্পষ্টভাবে মানুষ বুঝতে না পারে, তাহলে কিন্তু অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তো সবাইকে অনুরোধ করব পাঠশালা পাঠচক্রে যুক্ত হতে এবং রবিবারের স্পিচ কম্পিটিশনে আপনাদের বক্তব্য দেওয়ার মাধ্যমে নিজেদেরকে পোক্ত করে নেবেন এবং কথা বলার যে শক্তি, ভেতরের যে আবেগ বা ভেতরের যে অনুভূতি বা ভেতরের জ্ঞান প্রকাশ করার যে একটা দীপ্ত শক্তি, সেটা আপনারা অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আমার কাজ শেষ। ওকে, ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি একটু বলি, সহজ করে বলি। একবার আমি পাঠশালায় লিখেছিলাম, তখন 3,20,000 সদস্য ছিল। আমি লিখছিলাম যে অনেক পড়েন কিন্তু নিজেকে প্রকাশ করতে পারেন না, এরকম কে কে আছেন? 70% উত্তর দিয়েছিল যে আমি পড়ি কিন্তু ডায়াসে বা সবার সামনে বক্তব্য দিতে গেলে হাত পা কাঁপে বা গুছিয়ে নিজের কথাটা বলতে পারি না জনসম্মুখে। এই সমস্যা শুধু ওখানে আছে তা না, এখানেও যারা আছেন তাদের মধ্যেও একটা ফর্মাল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিপদে পড়েন বা কথা বের হতে চায় না, ভুলে যান, বা বক্তব্য বা উপস্থাপন সুন্দর না, এরকম বহুজন আছে। সে কথা ভেবেই ওই পোস্টের পরই আমরা সিদ্ধান্ত নেই যে পাঠশালার পক্ষ থেকে একটা বক্তব্য প্রতিযোগিতার পাঠচক্র করব নিয়মিত। এটা রবিবার হয়, আমার নানা ব্যস্ততার কারণে সময় কম দিতে পেরেছি। এই রবিবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি রবিবার আমি থাকবো। এটা পুরো ফ্রি, কোনো কোর্স ফি দিতে হবে না। এখানে প্রতি রবিবার 8:30 থেকে 8:30 থেকে এই পাঠচক্রটা হবে। তো প্রতি সপ্তাহে 7 দিন আগেই বিষয় দেওয়া হয় এবং 7 দিন ধরে পড়ে তৈরি হয়ে তারপরে বক্তব্য দেওয়া হয় এবং 10-12 জন বক্তব্য দেওয়ার সুযোগ পান। তার মধ্যে অন্তত 3 জন পুরস্কৃত হন। একদম পাঠশালার তরফ থেকে তাদেরকে বই উপহার দেওয়া হয়। এর মধ্যে 2টো বই উপহার দেয় হচ্ছে ক্যারিয়ারকে জন্য ধন্যবাদ জানাই। তারা 2টো বই স্পন্সর করে ক্যারিয়ার, আর একটা বই পাঠশালা নিজে। পাঠশালা তো নিজের বাজেট নেই, আমরা সবাই চাঁদা দিয়ে এটা চালাই। তো আমার তরফ থেকেও একটা অনুরোধ থাকবে, আমি এই সপ্তাহ থেকে সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ, আমার খুব ব্যস্ততা যেদিন মানে থাকলে আলাদা কথা, তাছাড়া আমি প্রতি রবিবারই এই বক্তব্য প্রতিযোগিতার অংশে থাকবো। আপনাদের বক্তব্য শুনবো, মূল্যায়ন করব, আরো কি যোগ করা যেত সেটা বলবো, আপনি আরো কিভাবে আপনার বক্তব্যটা শক্তিশালী করতে পারেন, সুন্দর করতে পারেন, সেটা আমরা দেখবো। আমি প্রতি রবিবারে থাকবো ইনশাল্লাহ, ব্যতিক্রম সাপেক্ষে আর কি, ব্যতিক্রম ছাড়া সব রবিবারে থাকবো। তো আমি আমি আন্তরিকভাবে অনুরোধ করতেছি এই রবিবারে আপনারা রাত 8:30 পাঠশালা পাঠচক্রে এই বক্তব্য প্রতিযোগিতায় থাকবেন। যদি বক্তব্য অংশগ্রহণকারী হিসেবে নাও হন, প্রতিযোগী নাও থাকেন, শ্রোতা হিসেবে থাকতে পারেন এবং আপনার শেষে মতামত দেওয়ার সুযোগ থাকবে। পরবর্তী সপ্তাহের আমরা বক্তব্যের বিষয় নির্ধারণ করব, সেখানেও আপনি যদি অংশগ্রহণকারী হতে চান সেখানে আপনি তার নাম দিতে পারবেন। কিভাবে তৈরি হবেন সেটা বলে দিব যে এখান থেকে এই জিনিসগুলি পড়বেন। এটার মধ্য দিয়ে আপনার অনেক জানা হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি বক্তব্যের বিষয়গুলি নির্ধারণ করব আমরা সেই সব জিনিস চিন্তা করে যেগুলি বিসিএস পরীক্ষা, রিটেন পরীক্ষা বা প্রিলিতে কাজে লাগে। সেগুলি এমন বিষয়গুলি নির্ধারণ করব যেগুলি রিটেনে আসতে পারে, রচনা আসতে পারে, এবং এখানে যদি নিয়মিত বক্তব্য প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করে তাহলে সে বিসিএস রিটেনে বাংলাদেশ এবং বাংলা বিষয় সে ভালো করবে অনেক। এরকম অনেক টপিক থাকবে এখানে। ফলে এবং এটা যেহেতু কোনো কোর্স ফি নাই, থাকবেন না কেন? আশা করছি থাকবেন ইনশাআল্লাহ। আগামী রবিবার 8 তারিখ এবং প্রতি রবিবার 8 তারিখ 8:30 এই এই বক্তব্য প্রতিযোগিতাটা হয় পাঠশালা পাঠচক্রে, এবং আপনাদের সব ক্যারিয়ারের সব চ্যাট গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এবং আমি হুমায়রা এবং শিলাকে বলবো যে আপনারা এই সব পাঠচক্র এবং ক্যারিয়ারের সব ইয়াতে চ্যাট গ্রুপে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। কেমন? ইনশাআল্লাহ আমি 8:30 থেকে 10:30 পুরো সময়টা আপনাদের সাথে থাকবো। আশা করছি আপনারাও থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, 19 শতকে ভারতের শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, এটা শিরোনাম লিখেছেন নিশ্চয়ই, 19 শতকে ভারতবর্ষের শিক্ষা, ধর্ম এবং সমাজ সংস্কার আন্দোলন। আমরা জানি যে ভারতবর্ষে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 19 শতকে, এবং সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ভারতের চিন্তা বিকাশে খুব সহায়ক হয়েছিল। যেমন ধরেন 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই সালটা কতবার যে পরীক্ষা এসছে, বিভিন্ন পরীক্ষা, এটা মনে রাখেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে। তারও আগে কিন্তু
অবশ্য 18 শতকের শেষের দিকে 1884 সালে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল। এই সালগুলি এবং প্রতিষ্ঠানগুলি খুব গুরুত্বপূর্ণ। 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, আপনি প্রতিষ্ঠানের নাম লিখে ব্র্যাকেটে সাল লিখতে পারেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে, এটা 18 শতাব্দীর শেষের দিকে। আচ্ছা, এই এশিয়াটিক সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান এবং এখন এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ আছে। বাংলাদেশে কিন্তু এশিয়াটিক সোসাইটি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে ওই যে অমর 21 হল সম্ভবত ওইদিকে, বা 71 হল, বা কোনটা আছে, অমর 21 হল সম্ভবত। অমর 21 হল। হ্যাঁ হ্যাঁ, অমর 21 হল, তার পাশেই। ছেলেদের হলের কথা জানেন কেমনে তাসলিমা? কে থাকে ওখানে? এমনি বলতেছি, কেনা কেউ থাকে? ও আচ্ছা, কেউ কিন্তু পরিচিত কেউ ওইখানে থাকে কিনা? আনন্দ বাজার আছে, তো হলে থাকতো, ওইখানে বাজার করতে যেতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি চিন্তা করছি যে ছেলেদের হলে, মানে ওই হলটা আমি যখন ছিলাম, আমি তো প্রথম সায়েন্স ফ্যাকাল্টিতে ছিলাম, আমার প্রথম হল ছিল ফজলুল হক হল। ওই হলের পাশেই, অমর 21 হলের পাশে ফজলুল হক হলে আমি এক্সটেনশন বিল্ডিং 1006 নম্বর রুমে থাকতাম। 1 বছর ছিলাম যখন জিওলজিতে পড়তাম তখন। তো তখন এই অমর 21 হল হয়নি। তো ওই অমর 21 হলের পাশে কিন্তু আবার ওই যে শেখ হাসিনা বার্ন ইউনিট করা হয়েছে, তো মানে পুড়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য, যেটা ওটার উল্টা দিকে আছে এশিয়াটিক সোসাইটি। আমার হৃদয় হু হু করে যখন এশিয়াটিক সোসাইটিতে যাই। বেদনায়, অভিমানে, ব্যথায় হৃদয় পুড়ে যায়। এত চমৎকার শিল্পিত স্থাপনা, ভিতরে হাজার হাজার সুন্দর বই, থরে থরে সাজানো সব ক্লাস, ধ্রুপদী লেখা, জওহরলাল নেহরুর বক্তব্য সমূহ, কি বলে, মহাত্মা গান্ধীর বক্তব্য, মোহাম্মদ আলী জিন্নার একেবারে অরিজিনাল টেক্সট আর কি। এই এশিয়াকে বুঝবার জন্য, বিশেষ করে ভারতবর্ষকে বুঝবার জন্য একদম সব অরিজিনাল লেখা। সারাদিন বসে পড়তে থাকি। পুরো লাইব্রেরি জুড়ে পিন পতন নীরবতা, পাঠক হিসেবে একা, স্টাফরা মাঝে মধ্যে হেঁটে যায়। তো আমি কালেভদ্রে যাই, কারণ আমি যেহেতু ঢাকার বাইরে থাকি, ঢাকায় 4-5 দিন বা 7 দিন থাকলে যাই সেখানে। তো যা দেখি যে পাঠক হিসেবে একা বড় জোর ইউনিভার্সিটির প্রফেসরদের কেউ কেউ কখনো কখনো আসে। আমি মনে মনে চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হচ্ছে নাকি 40-50 না 60,000 না কত হাজার, জানি। এতজনের মধ্যে অন্তত 5-10 জনেরও সময় হয় না এরকম একটা সমৃদ্ধ লাইব্রেরি পড়ুক না পড়ুক অন্তত ঘুরে যেতে ইচ্ছে করে না কারোরই। বিস্ময়কর লাগে আর। যাই হোক, আমি ঢাকাতে সামনে ইনশাল্লাহ স্থায়ীভাবেই একবারে চলে আসতেছি। আপনাদের অন্তত 2-4-5 জনেরও যদি এরকম আগ্রহ থাকে, আমি বলছি যে এরকম জানাইন, আমরা একসাথে ইনশাল্লাহ এশিয়াটিক সোসাইটিতে যাবো। ওখানে দেখবেন সব বিরল বইয়ের সব সংগ্রহ আছে। তো এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1700। ঢাকায় গেলে আপনার সাথে যোগাযোগ থাকবে, আমরা সব ঢাকার বিখ্যাত জায়গাগুলি বলছি যে একসাথে দেখে ফেলবো, মঞ্চ নাটক দেখবো, এশিয়াটিক সোসাইটি ঘুরবো, সব লাইব্রেরি গুলি ঘুরবো, ফিল্ম আর্কাইভ আছে একটা কল্যাণপুরে, ফিল্ম আর্কাইভে যাবো, ঢাকার যে বড় বড় আর্কাইভ যেগুলি আছে, বা ধরেন ব্যান বেইস আছে, ব্যান বেইসে যাবো, ব্যান বেইসের লাইব্রেরি খুব ভালো। কিংবা ধরেন পিআরবি আছে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, পিআইবি, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তাদের লাইব্রেরি খুবই সমৃদ্ধ, ঝকঝকে তকতকে, এসি করা রুম, সেখানে বসে পড়বার ব্যবস্থা। সব এখন থেকে 30-40 বছর আগের পত্রিকা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা, পুরনো পত্রিকার সেকশন আছে, সেখানে পত্রিকা আছে খুব বেশি আগের না, এখন থেকে ধরেন 1954 সাল থেকে পত্রিকা আছে। তো এই জায়গাগুলি চেনা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এশিয়াটিক সোসাইটি হয় 1784 সালে, ফোর্ট উইলিয়াম কলেজ হয় 1800 সালে, হিন্দু কলেজ হয় 1817 সালে। এই নামগুলি লিখে রাখেন, এই নামগুলি প্রিলির জন্য দরকারি। হিন্দু কলেজ 1817 সালে। তারপরে ক্যালকাটা স্কুল অফ সোসাইটি, এটাও 1817 সালে হয়। ক্যালকাটা স্কুল অফ সোসাইটি 1817 সালে হয়। এরপরে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে, কলকাতা মেডিকেল কলেজ 1835। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857, কলকাতা বিশ্ববিদ্যালয় হয় 1857 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হয়। তো আমরা দেখি যে ওই সময় দেখেন যে আধুনিক প্রতিষ্ঠান স্থাপনের একটা হিড়িক পড়ে যাওয়া। 1857 সালে শুধু কলকাতায় না, যে বোম্বাই বিশ্ববিদ্যালয় হয়, মাদ্রাজেও বিশ্ববিদ্যালয় হয়, এবং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা পড়াশোনার জাগরণ তৈরি হয় কলকাতা। তখনও ঢাকায় পিছিয়ে, আমরা পিছিয়ে।
এবং ওই সময়ে সব ধ্রুপদী ভারতবর্ষের মধ্যে অনেক ধ্রুপদী ব্যক্তিত্বের জন্ম হয় যারা জাগরণী হইতে থাকে, এবং এই জাগরণটা বাংলার নবজাগরণ নামে পরিচিত, আমরা সবাই জানি। তো আপনি একটু লিখেন যে 18 শতকে ব্রিটিশদের প্রভাবে উপমহাদেশে শিল্প সাহিত্য এবং জ্ঞান চর্চার জাগরণ তৈরি হয়। ব্রিটিশদের প্রভাবে শিল্প সাহিত্য এবং জ্ঞান চর্চার জাগরণ তৈরি হয়। এটাকে বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ বলে। এটাকে বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ বলে। এই বাংলার নবজাগরণের মানুষেরা কারা ছিল আসলে? কারা? বাংলার নবজাগরণটা শুরু হয়েছিল মনে করা হয় যে রাজা রামমোহন রায় থেকে, এবং এটা শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। লিখেন বাংলার নবজাগরণ বা বেঙ্গল রেনেসা হচ্ছে রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময় অনেক জ্ঞানী, গুণী, সাহিত্যিক, দার্শনিক, কবি, সাংবাদিক এদের আবির্ভাব ঘটেছে বা বিকাশ হয়েছে বিপুল সংখ্যক, একজন দুজন, একেবারে গন্ডায় গন্ডায়। এখনই অনেকগুলির নাম বলতে পারি, অন্তত আপনাদের এগুলি অ্যাসাইনমেন্টও থাকতে পারে আপনার ইন দ্য লং। আচ্ছা, বাংলার নবজাগরণের একটা অ্যাসাইনমেন্ট, যেটা ফাহাদ হামজা বা আলী যেটা মাথায় রাখেন, পরে অ্যাসাইনমেন্ট আকারে দিন যে বাংলার নবজাগরণ, এগুলি নিয়ে, এটা নিয়ে বিস্তারিত পড়বেন আপনারা। বাংলার নবজাগরণ নিয়ে বেঙ্গল রেনেসা, এটা যদ্যপি আমার গুরুর মধ্যে বেঙ্গল রেনেসা শব্দটার উল্লেখ আছে। তো বাংলার নবজাগরণ শুরু হয়েছিল কার হাত ধরে? কি বলে, রাজা রামমোহন রায়ের হাত ধরে। তো রাজা রামমোহন রায় সম্পর্কে আমি বিস্তারিত বলবো, কিন্তু তার আগে একটু বলি আরো কারা কারা ছিল বাংলার নবজাগরণের মধ্যে, একটু নামগুলি লিখেন। রাজা রামমোহন রায়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের সম্পর্কে জানতে হবে আর কি, বেঙ্গল রেনেসার সব বরপুত্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বেগম রোকেয়া, বেগম রোকেয়া সাকর। বেগম রোকেয়া সাকর। উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি যদিও ব্রিটিশ ছিলেন, কিন্তু উপমহাদেশের জ্ঞান বিজ্ঞান বিস্তারে তার ভূমিকা আছে। তারপরে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা, মহির্ষি, মহির্ষি মানে মহারিষি, মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এদের সবার সম্পর্কে জানা উচিত, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে নামগুলি বলতেছে প্রিলিতে, এদের কারো না কারো সম্পর্কে পরীক্ষার প্রশ্ন বিভিন্ন সময় এসছে। দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে লিখেন কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত ছিল কেশবচন্দ্র সেন। তারপরে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, একটু দ্রুত লিখেন, তাহলে বেশি জনের নাম লিখতে পারবেন। মধুসূদন লিখেন, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। তারপর লিখেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিদ্যাসাগর তো একজন আছে, একজন গুপ্ত ছিল, যুগ সন্ধিক্ষণের কবি বলে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার একটা কবিতা আছে, তপসে মাছ, কষিত কনক কান্তি কমনীয় কায়। তার প্রথম লাইন হচ্ছে এটা, অনুপ্রাসের ভালো উদাহরণটা, কষিত কনক কান্তি কমনীয় কায়। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে এই সময় ধরেন রাজনারায়ণ বসু, এদের প্রত্যেককে নিয়ে আলাপ করার হয় বা আপনাদের পড়ে ফেলেন এদেরকে নিয়ে। রাজনারায়ণ বসু। তারপরে হচ্ছে অক্ষয় কুমার দত্ত,
অক্ষয় কুমার কথা দত্ত, বললে রাজনারায়ণ বসু, তারপরে হচ্ছে অক্ষয় কুমার দত্ত, তারপরে হচ্ছে মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন, তারপরে হচ্ছে গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলি সব বেঙ্গল রেনেসার প্রোডাক্ট সব। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে দীনবন্ধু মিত্র, যে শতবার একাদশী লিখেছেন, নীল দর্পণ লিখেছেন, দীনবন্ধু মিত্র। এই সময় আরেকজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পুরুষ স্বামী বিবেকানন্দ। আমরা মনে করি যেটা হিন্দুদের মানুষ অত হিন্দুরা জানবে, এটা একদম ঠিক না। জ্ঞানী মহৎ মানুষেরা কোনো ধর্মের মানুষ না, এটা সব ধর্মের মানুষ। স্বামী বিবেকানন্দ, জীবে সেবিছে যেজন সেই জন সেবিছে ঈশ্বর, এরকম কথা বুঝি শুধু হিন্দুদেরই কথা, মুসলমানদের বা খ্রিস্টানদের নয়। স্বামী বিবেকানন্দ, সত্যেন্দ্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একজন আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, দ্রুত লিখবেন তাহলে বেশি জনের কথা লেখা যাবে। বিহারীলাল চট্টোপাধ্যায় বা চক্রবর্তী আর কি। রবীন্দ্রনাথ যাকে ভোরের পাখি বলেছেন, বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী, তারপর লিখেন জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এদের নিয়ে কত কথা বলা যায় না। আমরা বেঙ্গল বাংলা নবজাগরণ আছে, তাদের নিয়েই পুরো 3 ঘন্টা একটা সেশন হতে পারে, যে বাংলা নবজাগরণের সেরা মানুষ কে, কারা, তাদের অর্জনগুলি কোন ক্ষেত্রে একদিন হইতে পারে। বা যেমন ধরুন মদন মোহন তর্কালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছ, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মন, ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি খেলা, ঝগড়া না করি যেন কভু কারো শোন, সকালে উঠিয়া এই বলি মনে মনে। শিশু শিক্ষা, মদন মোহন তর্কালঙ্কের শিশু শিক্ষা আমরা আমাদের ছোটকালে পড়েছি। এটা কাননে কুসুমকুলি সকলে পঠিত, তার সময় কানাকে কানা খোড়াকে খোড়া বলিও না, হাতে উড়ারা লজ্জা, মানে এরকম বহুত মানে নীতি কথা ছোটদের শেখানোর হয় এই তার বই থেকে, মদন মোহন তর্কালঙ্কারের বই। ওই সময় আরেকজন ছিলেন কালীপ্রসন্ন সিংহ, কালীপ্রসন্ন সিংহ, তারপরে হচ্ছে প্যারীচাঁদ মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমি জানি না আপনারা যদি ধৈর্য থাকে একদিন বেঙ্গল রেনেসার কারা ছিল, তাদের জীবনগুলি কি, তারা কোন ক্ষেত্রে স্পেশালিস্ট, তারা কি কি ভূমিকা রেখেছে সেটা নিয়ে কথা বলতে পারি। এটা আপনাদের পরীক্ষার জন্য দরকার, কারণ তাদের নাম বাংলাতেও অন্তত পাবেন। আপনি তো পড়ছেন সাহিত্য, কিন্তু বাংলাতেও তাদের কাছে রাখবে। ওই সময় হচ্ছে যেমন ধরেন আর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়, উপেন্দ্র কিশোর রায়কে চিনবেন। এটা হচ্ছে যে ভারতের সিনেমা বানায় ভালো, আমরা বলেছিলাম সত্যজিৎ রায় তার দাদা। সত্যজিৎ রায়ের বাবা হচ্ছে সুকুমার রায়, সুকুমার রায়ের বাবা হচ্ছে হইল উপেন্দ্র কিশোর রায়। ছোটদের মহাভারত লিখেছেন, ছোটদের রামায়ণ লিখেছেন। সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ দত্ত একজন আছে, বসু আছে একজন, সত্যেন্দ্রনাথ বসু। তারপরে জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু। তো এরকম বেঙ্গল রেনেসার অনেক বিখ্যাত মানুষ আছে যাদের সম্পর্কে জানা উচিত।
বেঙ্গল রেনেসা এখানে বা পাঠচক্রে, পাঠশালা পাঠচক্রের বৃহস্পতিবারে একটা পাঠচক্র হয়, কি বই পড়ছি কি লিখছি, তাতে একটা সেশনই হতে পারে বেঙ্গল রেনেসা নিয়ে। এটা যদি আমাকে শিলা বা তাসলিমা মনে করায় দেন আর কি, আমাকে একটু মনে করায় দিতে হয় আগে থেকে, কারণ মেলা কাজ কর্মসূচি থাকে তো সেজন্য আমি ভুলে যাই আর কি কখন কোনটা সেটা। তো আমি বেঙ্গল রেনেসা আমার একটা আগ্রহের জায়গা, আমি বেঙ্গল রেনেসা নিয়ে অন্তত 2 ঘন্টা যদি কথা বলা যায় তাইলে বেঙ্গল রেনেসাটা, বাংলা নবজাগরণ সম্পর্কে একটা ধারণা হবে। তো বেঙ্গল রেনেসার সময়ের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বললাম, রাজা রামমোহন রায়, তাকে নিয়ে পরীক্ষায় আসে। তিনি, আপনি একটু রাজা রামমোহন রায় লিখে আন্ডারলাইন করেন, তার সম্পর্কে যে জায়গাগুলি জানা উচিত আর কি, সেটা গুরুত্বপূর্ণ। রাজা রামমোহন রায়ের এই উপমহাদেশে যে সতীদাহ প্রথা তুলে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আছে। 1829 সালে সতীদাহ প্রথা বিরোধী আইন হয়, সেখানে রাজা রামমোহন রায় ভূমিকা রেখেছিলেন। এই আইনের 4 বছর পরে 1833 সালে মারা যান 1772 সালে, মানে 18 শতকের শেষের দিকে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, আমরা এটাও জানি। ব্রাহ্ম সমাজ জিনিসটা কি সেটা জানি কিনা একটা গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ মূলত পরপর 3 জনের নেতৃত্বে পোক্ত হয়েছিল, একজন রাজা রামমোহন রায়, পরে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজের যে ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, এটার মূল কথা ছিল হলো যে স্রষ্টা নিরাকার, একজন স্রষ্টা এবং তিনি নিরাকার, তার কোনো মূর্তি বা প্রতিমা নাই। হলো হিন্দু সমাজে যে প্রতিমা পূজার চল আছে, প্রচলন আছে, এটা রাজা রামমোহন রায় একদম বেদ হেঁটে যুক্তিতর্ক দিয়ে বই লিখেছেন, এবং সেখানে তিনি, তার একটা বই আছে প্রবর্তক এবং নিবর্তক সোমবার, প্রবর্তক এবং নিবর্তক সোমবার, দেখবেন এটা আছে, এবং আসতেও হয়তো পারে বইয়ের নাম প্রবর্তক ও নিবর্তক সোমবার। এই বইটাতে তিনি বেদ এবং বেদান্ত, বেদান্ত কাকে বলে, বেদের অন্ত যেটা, বেদের যেটা শেষ সেটা হলো বেদান্ত, বেদের শেষ কোনটা, উপনিষদ। তো এই উপনিষদ ঘেটে, বেদ ঘেটে তিনি দেখান যে ওখানে পরিষ্কার বলা আছে স্রষ্টার কোনো আকৃতি নাই, স্রষ্টার কোনো মূর্তি নাই, স্রষ্টার কোনো প্রতিমা নাই, স্রষ্টার কোনো স্ট্যাচু নাই, স্রষ্টা নিরাকার। এবং এই যে ভারতীয় সমাজে যে, সনাতন ধর্মের সমাজে যে স্রষ্টার মূর্তি বা স্রষ্টার প্রতিমা বানিয়ে পূজার রেওয়াজ আছে, এটা বিভিন্ন সময় কালক্রমে তৈরি হওয়া প্রথা, মানুষের চিন্তাজাত, ধর্মগ্রন্থ বা স্রষ্টার নির্দেশনা জাত নয়। এবং তারা সেই মানে স্রষ্টার যে হরেক রূপের কথা বলা হয়, এটাও মানুষের চিন্তাজাত, এটা রামমোহনের কথা। স্রষ্টা একজন, তিনি ব্রহ্মা, এবং সেই ব্রহ্মার যে প্রতিষ্ঠার আন্দোলন, সেই ব্রহ্মাকে পরম প্রভু হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনের নামই হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলন। এবং তারা বলে যে অবশ্যই যদি সঠিক সনাতন ধর্মের অনুসারী হতে চায়, তাকে পৌত্তলিকতা বা মূর্তি পূজা বা প্রতিমা পূজা এটাকে বাদ দিতে হবে, কারণ মূল ধর্মগ্রন্থে এটা উনি একদম বেদ ব্যাখ্যা করে, হিন্দু ধর্মের যে মূল ধর্মগ্রন্থ বেদ এবং বেদান্ত উপনিষদ, সেটা ব্যাখ্যা করে উনি দেখেন যে হিন্দু ধর্মের সাথে সাংঘর্ষিক, ধর্মীয় বিধানের সাথে, মূল ধর্মগ্রন্থের সাথে প্রতিমা পূজা বা মূর্তি পূজা এটা সাংঘর্ষিক। এবং তিনি ফলে, এবং রবীন্দ্রনাথ নিজেও এটা অনুসারী ছিলেন, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এটার অনুসারী ছিলেন, তারা সবাই ব্রাহ্মী ছিলেন। নিরাকার প্রভুর তারা উপাসনা করতেন, নিরাকার প্রভুর বা এক প্রভুর তারা ইবাদত করতেন আর কি, তার প্রার্থনা জানাতেন তাকে। রবীন্দ্রনাথের গানও আছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আমরা মনে করি এটা প্রেমের গান বানায় ফেলছি, এটা তো পূজার গান আসলে, রবীন্দ্রনাথের স্রষ্টার প্রতি তার নিবেদন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এই গানটা শুনে দেখবেন। এখন ওই স্রষ্টাকে কল্পনা করে শুনে দেখবেন, এই গানটা বোঝা তখন আরো সহজ হবে। সেখানে দেখবেন যে কেন মেঘ আসে হৃদয়ের আকাশে, তোমাকে দেখি তোমারে দেখিতে পাই, স্রষ্টার কথা এখানে বলছে। এবং তিনি মানে একেশ্বরবাদী আর কি, বা একটা নিরাকার প্রভুর প্রতি তার আত্মসমর্পণ। তো সেটার সূত্রপাত ঘটে হচ্ছে মূলত রাজা রামমোহন রায়ের হাত ধরে। রাজা রামমোহন রায় মারাত্মক ট্যালেন্টেড মানুষ ছিলেন। তিনি সংস্কৃত তো ভালো জানতেনই, তার সাথে উর্দু ভালো জানতেন, হিন্দি তো জানতেন, তার সাথে ফার্সি ভালো জানতেন, আরবিও জানতেন। তিনি তার প্রথম যে বইটা লিখেন, বড় অদ্ভুত ব্যাপার, ভারতীয় একজন সনাতন ধর্মের অনুসারী
কিন্তু তার প্রথম বই লেখেন তিনি ফার্সি ভাষায়। বইটার নামও ফার্সি নাম এবং খুব অদ্ভুত, মনে রাখা খুব মুশকিল। তুহফাতুল মুহাহিহিন। মানে আপনি মনে রাখতে পারবেন কিনা বা চাইলে লিখে দিতে পারেন। তুহফাতুল তুহফাতুল মুহাহিহিন তার প্রথম বইটার নাম, এবং সেখানে তিনি তুহফাতুল শব্দটা তুহফাতুল মুহাহিহিন, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বই, প্রথম বই তুহফাতুল মুহাহিহিন। এবং সেখানে তিনি একেশ্বরবাদের কথাই বলেছেন যে আমরা যদি নির্মোহভাবে আমাদের ধর্মগ্রন্থগুলি পড়ি তাহলে আমরা দেখবো যে স্রষ্টা এক এবং অভিন্ন। এবং এই যে ব্রাহ্ম সমাজের বাংলায় ব্রাহ্ম সমাজ দেখে কিন্তু মহারাষ্ট্রে, যেটা রাজধানী বোম্বাই বা বোম্বে এখন, সেখানে কিন্তু একটা এরকম একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। সেটার নাম দেওয়া হয়েছিল প্রার্থনা সমাজ। বাংলার ব্রাহ্ম সমাজের আদলেই মহারাষ্ট্রেও একটা ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে, একেশ্বরবাদী সমাজ। প্রতিমা পূজাকে ধর্মবিরোধী বা ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বেদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা তারা ব্যাখ্যা করে সেখানে তারা প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারা সেখানে বলেছেন যে আমরা হচ্ছে বৈদিক ধর্মের অনুসারী। এবং আমরা যে এই যে হিন্দু ধর্মের শব্দটা বলি, হিন্দু শব্দটাও কিন্তু সাম্প্রতিক। যে বেদে কিন্তু হিন্দু শব্দটা নাই, ফলে বেদ মানে হিন্দু শব্দটা ধর্মীয় নাম না, এটা একটা ভৌগোলিক নাম। পারস্যের লোকেরা এই সিন্ধু নদীকে বলতো হিন্দু, বা সিন্ধু নদীর তীরবর্তী যে লোক যারা আছে তাদেরকে বলতো আর কি হিন্দু। ফলে হিন্দু মানে হচ্ছে সিন্ধু নদীর তীরে বাস করে, সে সনাতন ধর্মের অনুসারী হতে পারে, মুসলিম হতে পারে, সব। ফলে পারস্যে কিন্তু এই অঞ্চলের নাম হিন্দ আছে। হিন্দ মানে মানে সিন্ধু বা হিন্দ নদীর তীরবর্তী যারা আর কি, সে অর্থে মুসলিমদেরকেও তারা হিন্দুই বলে আর কি, ভারতীয় মুসলিমরাও হিন্দু ইনফ্যাক্ট। এবং একটা অনেক স্কলার আছে, আপনি হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখে সার্চ দিবেন, দেখবেন যে কি পরিমাণ, বিপুল পরিমাণ লেকচার আসে গ্লোবালি, দেশি বিদেশি প্রচুর। এবং সেখানে দেখবেন বিদেশি স্কলাররা বলছে যে হিন্দু নামটা 200 থেকে 250 বছর, মতান্তরে বড় জোর 1000 বছর আগের থেকে প্রচলিত হয়েছে। পারসিকরা যখন এসছে বা মুসলিমরা যখন এসছে বা ইংরেজরা আসার পর অধিকতর প্রচলিত হয়েছে। এমনকি এই যে এরা যে মৌর্য যারা, ধরেন চাণক্য, সে তো হিন্দু ধর্মাবলম্বী ছিল, কিন্তু তিনি নিজেও জানতেন না তার ধর্মের নাম হচ্ছে হিন্দু। তারা বৈদিক বা বৈদিক ধর্মের অনুসারী বা সনাতন ধর্মের অনুসারী। ফলে হিন্দু নামটা ধর্মীয় নাম নয়, ধর্মগ্রন্থের নাম, বা এটা একটা জিওগ্রাফিক্যাল নেম, ভৌগোলিক নাম। যাই হোক, তো এই যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার একটা একটা ভার্সন হয় হচ্ছে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ নামে। এবং এই যে হিন্দু সমাজে যে নানা ধরনের সংস্কার আছে, তার মধ্যে কতগুলি সুসংস্কার, কতগুলি কুসংস্কার। মুসলিম ধর্মেও যেমন আছে, অনেক সুসংস্কার আছে, কুসংস্কার আছে। এবং এই কুসংস্কারগুলি দূর করবার জন্য যুগে যুগে সমাজ সংস্কারক আসে। ধর্মের মধ্যে যখন অধর্ম ঢুকে যায়, তখন সে অধর্মকে দূর করবার জন্য যুগে যুগে সমাজ সংস্কারক আসে। মুসলিমদের যে সমাজ সংস্কার যারা আসে, আরবিতে তাদেরকে বলা হয় হলো মুজাদ্দিদ। দ্বিতীয় শতবর্ষে, দ্বিতীয় সহস্রাব্দে, প্রথম সহস্রাব্দ তো প্রথম 1000 বছর, দ্বিতীয় সহস্রাব্দের যে মুজাদ্দিদ, তার নাম মুজাদ্দিদ আল ফিসানি, সহস্রাব্দের দ্বিতীয় মুজাদ্দিদ আর কি। তো তেমনি হিন্দু ধর্মেও কিন্তু অনেক মুজাদ্দিদ, মানে যদি আমরা তুলনা করি, এরকম এসেছে বা আসতে চেয়েছে, যারা ধর্মের নানান কুসংস্কারগুলিকে তারা দূর করতে চেয়েছেন। যেমন এই 19 শতকে, যে শতকের কথা নিয়ে আমরা আলাপ করছি এখন, বাংলার নবজাগরণও হয়েছে 19 শতকে। এই 19 শতকে হিন্দু ধর্মের মধ্যে একজন সংস্কারক এসেছিলেন, ওনার নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। আমি তার সম্পর্কে নামটা লিখে নিতে বলি এবং তার সম্পর্কে বিস্তারিত করতে বলি। এই গুরুর নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। এই নামটা লিখে রাখেন, পরীক্ষায়ও আসবার মতো গুরুত্বপূর্ণ নাম, রামকৃষ্ণ পরমহংস। লিখে আন্ডারলাইন করেন। উনি 1833 সালে জন্ম, মারা গেছে 1886 সালে। 1836-এ জন্ম, 1886-তে মারা গেছে। তাতে বোঝা যায় প্রায় 50 বছরের জীবন ছিল, খুব দীর্ঘ নয়। কিন্তু এই 50 বছরের জীবনে তিনি অনেক দার্শনিক প্রভাব রেখে গেছেন ভারতীয় সমাজে। এবং সেটা শুধু হিন্দু সমাজে না, সেটা মুসলিম সমাজে সামগ্রিকভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করেছেন বিপুলভাবে। যে দার্শনিকেরা, তাদের একজন হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস। তাকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা দেখি না, তাকে নিয়ে আলোচনা থাকা উচিত। স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা আছে, কিন্তু ওনাকে নিয়ে কম আছে। রামকৃষ্ণ পরমহংস
একটা উঁচু দরের হিন্দু দার্শনিক ছিলেন। যদিও হিন্দু দার্শনিক বলা হয়, কিন্তু তিনি সার্বিকভাবে মানব দার্শনিক বলা যেতে পারে। এবং ইনি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম ছিল, কিন্তু পরবর্তীতে তার চিন্তা, গবেষণা, উপলব্ধি সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। এবং তিনি মূলত বলেছিলেন হচ্ছে সমন্বয়বাদের কথা। আপনি এটা একটু নোট নিতে পারেন যে রামকৃষ্ণ পরমহংসের মূল কথা হচ্ছে সমন্বয়বাদ। উনি অন্য ধর্মের বিরোধিতার বিপক্ষে ছিলেন। উনি বলছে যে প্রত্যেকেই তার নিজ ধর্ম পালন করুক এবং অন্য ধর্মের বিরোধিতা করা সঙ্গত নয়। সব মিলিয়ে স্রষ্টা একজন। কারণ উনি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে একাধিক স্রষ্টা থাকতে পারেন। এটা আমরা সহজ স্বাভাবিক জ্ঞান থেকেই বুঝতে পারি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু বুঝি ৩-৪ জন হইতেই পারে না, এটা যে কোনো একজন, তাই না? তো উনি বলছেন যে প্রভু হচ্ছেন একজন, স্রষ্টা একজন, এবং সবাই সেই স্রষ্টারই আমরা ইবাদত করি, সবাই সেই স্রষ্টারই পূজা করি, সেই স্রষ্টারই আরাধনা করি আর কি। স্রষ্টা একজন, এবং উনি হচ্ছে সব ধর্মের উচিত হচ্ছে পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করা, পরস্পরের প্রতি ঘৃণার চর্চা না করে পরস্পরের প্রতি শ্রদ্ধা জানানো। এবং ওনার একটা উক্তি তো খুবই বিখ্যাত, এটা নোট রাখতে পারেন, যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংস বলে রামকৃষ্ণ পরমহংস বলেছেন যত মত তত পথ। এটা পরীক্ষা আসে যে যত মত তত পথ এটা কে বলেছেন রামকৃষ্ণ পরমহংস। শৈশবে নাম রামকৃষ্ণ পরমহংস ছিল না, গদাধর চট্টোপাধ্যায় নাম ছিল। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংস হন। ছোটবেলা থেকে খুব ঈশ্বর সাধনায় রত ছিলেন, ঈশ্বরকে খুঁজতে চেয়েছেন, তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন, ঈশ্বরকে বুঝতে চেয়েছেন। এবং তিনি সব ধর্মের ভালো জিনিসকে গ্রহণ করতে চেয়েছেন আর কি। এবং ঐতিহাসিকভাবে দেখা যায় যে তিনি এক পর্যায়ে মুসলিমও হয়েছিলেন। কিন্তু যদিও তিনি যে ভার্সনের মুসলিম হয়েছিলেন, মানে ইসলাম ধর্ম পালন করতেন যেটা, সেইটা নিয়ে মুসলিমদের মধ্যে আপত্তি যে সেটার মধ্যে আবার তার সনাতন ধর্মেরও মিশ্রণ ছিল আর কি। আবার তিনি খ্রিস্ট ধর্মেরও চর্চা করেছেন কিছু। ফলে তিনি মনেই করতেন যে সব ধর্মের ভালো ব্যাপার আছে, এবং ভালো দিকগুলি এক স্রষ্টার তরফ থেকে এসছে, মানুষ তার মধ্যে অনেক বিকৃতি নিয়ে এসছে, এবং উচিত হচ্ছে যে সঠিক ভাবে স্রষ্টার ইবাদত করবার চেষ্টা করা মগ্ন হয়ে, এবং সব ধর্মের ভালো জিনিসগুলির মধ্যে একটা সমন্বয় নিয়ে আসা। যাই হোক, পরবর্তীতে এবং উনি কিন্তু নিরাকার ঈশ্বরের পক্ষে ছিলেন। উনি এই মানে এই প্রতিমা পূজার ধারণার পক্ষে নন উনি। এবং পরবর্তীতে ওনারই শিষ্য হয়েছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আর এক অমিত প্রতিভার অধিকারী মানুষ, যিনি খুব অল্প বয়সে গোটা ভারতবর্ষ চষে বেরিয়েছেন। একদম কি বলে, সেই থেকে হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত, সেই কাশ্মীর থেকে শুরু করে বাংলা পর্যন্ত গোটা ভারতবর্ষ ঘুরে বেড়িয়ে দেখিয়েছেন ভারতের মানুষের জীবন। এরপর তিনি জাপান গিয়েছিলেন, সেখান থেকে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, কানাডাতে গিয়েছিলেন, আমেরিকাতে গিয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে মানে রামকৃষ্ণ কি বলে, স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে 1863 সালে, মারা গেছেন 1902 সালে। মাত্র 39 বছর বেঁচেছেন। কিছুই না, ছোট জীবন বলা যায়। 39 বছর কিছু না। 39 বছর মানে হচ্ছে তরুণ মানুষ, তরুণ বয়সে মারা গেছে। অথচ সনাতন ধর্ম সারা পৃথিবী জুড়ে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে তার বিপুল ভূমিকা আছে স্বামী বিবেকানন্দ। মাত্র 30 বছর বয়সে তিনি শিকাগোতে বক্তব্য রাখেন ধর্মতত্ত্বের উপরে। বয়স তখন তার মাত্র 30 বছর। উনি মানে স্রষ্টার সম্পর্কে ধারণাটা পান মূলত এই রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে। তিনি একজনের কাছে খোঁজ পেয়েছিলেন যে উনি ছোটবেলা থেকেই স্রষ্টাকে খুঁজতেন, স্বামী বিবেকানন্দ। ওনার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। যাই হোক, এটাও নামটা মনে রাখেন আর কি। স্বামী বিবেকানন্দের মূল নামটা ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি স্রষ্টার খোঁজে ছিলেন এবং একজন খোঁজ দেয় যে রামকৃষ্ণ পরমহংসের কাছে যা। তো রামকৃষ্ণ পরমহংসের কাছে যায় এবং অনেক আলাপ করে, তার কাছে স্রষ্টাকে জিজ্ঞেস করে, এবং পরমহংস একের পর এক উত্তর দিতে থাকেন। এবং এইটা কি বলে, স্বামী বিবেকানন্দকে বিপুলভাবে প্রভাবিত করে এবং তিনি পরবর্তীতে সাধনায় রত হন। এবং রামকৃষ্ণ পরমহংসকে উনি অনুরোধ করে যে আমার জন্য আশীর্বাদ করেন। উনি তখন রামকৃষ্ণ পরমহংস বলে যে স্রষ্টার কাছে আশীর্বাদ পাওয়ার জন্য অন্য কারোর প্রার্থনা দরকার নেই, তুমি নিজেই সরাসরি স্রষ্টার সাথে যোগাযোগ করতে পারো। স্রষ্টা এরকম মহিয়ান সত্তা যে যে কেউ ব্যক্তি ডিরেক্টলি তার সাথে যোগাযোগ করতে পারে, কোনো মাধ্যম দরকার নেই।
তখন জীবনানন্দের সরি কি বলে বিবেকানন্দের এটা হৃদয়কে খুবই প্রভাবিত করে এবং সে সরাসরি স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনের রত হয় এবং প্রথমে চিন্তা করেছিল নিজে এবং পরিবারের জন্য কিছু চাইবে, কিন্তু সে তখন জ্ঞান চায় যে প্রভু আমাকে জ্ঞান দান করো। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যে সম্পদের, সারা পৃথিবীতে যে সম্পদ দেখো এর কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে হৃদয়ের, গুরুত্ব হচ্ছে স্রষ্টার প্রতি মগ্ন হওয়া, গুরুত্ব হচ্ছে মানে আত্মসমর্পণের মধ্য দিয়ে। তিনি তার কাছে যদি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা থাকতো তিনি সাথে সব মিশিয়ে ফেলতেন এবং মাটির সাথে মিশিয়ে তিনি বলতেন যে মালিক ইন্ডিয়া স্টক তিনি টাকার সাথে মাটির সাথে টাকা মিশিয়ে ফেলে একটা কথা বলতেন যে টাকা মাটি, মাটি টাকা। এটা অবশ্য পরবর্তীতে বাংলায় নাটক হয়ে যায়, নাটকে টাকা মাটি টাকা, টাকা মাটি, মিল মোহাম্মদ বড় কথা, আচ্ছা এরকম কথা আছে। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে যান তিনি শিকাগোতে বক্তব্য রেখেছেন 1983 সালের দিকে, 1983 সালের দিকে। তখন তার নিজের বয়স 30 বছর। তার পরবর্তীতে তিনি শিকাগো, হার্ভার্ডে গিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছেন বক্তব্য রাখবার জন্য এবং অক্সফোর্ডে তার বিখ্যাত ভারত তত্ত্ববিদ ম্যাক্স মুলারের সাথে দেখা হয়েছে। তো এই স্বামী বিবেকানন্দের বিখ্যাত একটা উক্তি হচ্ছে যে জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে এবং রামকৃষ্ণ পরমহংস, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আসলে। একটা হচ্ছে বাংলার নবজাগরণ, একটা হচ্ছে রাজা রামমোহন রায়, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর একটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। এই চারটা আপনারা অ্যাসাইনমেন্ট, আরো দেওয়া যায় এই জায়গা থেকে, অনেক অ্যাসাইনমেন্টের বিষয় আছে আসলে। আপনি এই চারটা একটু ভালো করে পড়বেন। আমি শেষের দিকে একটু দ্রুত বলতে থাকি কেন, আপনাদের 2-1 জন কমতে থাকে এবং কমার যুক্তিসঙ্গত কারণও আছে। যখন 2 ঘন্টা ছাড়িয়ে যায় তখন ফোনের চার্জ শেষ হয়ে যায়, ধৈর্যেরও চার্জ শেষ হয়ে যায়। তো আমি আজকে আর কথা না বাড়াই, আপনাদের যেহেতু মানে অনেকেরই নিশ্চয়ই কষ্টই হবার কথা, 2 ঘন্টা 20 মিনিট ধরে ক্লাসে আছেন। তো আমি কালকের ক্লাসটা আমি একটু 9টায় নিব, যারা আন্তর্জাতিক, এটা নাহারকেও জানিয়ে রাখছি। সন্ধ্যায় আমার একটু কাজ আছে। আন্তর্জাতিক ক্লাসটা কালকে যেটা হবে এটা 9টায় হবে। এখানে যারা আছেন অনেকেই আছেন আন্তর্জাতিক ক্লাসের স্টুডেন্ট, তারা একটু জেনে রাখেন বা অন্যদেরকে জানিয়ে দিন যে 9টায় হবে ক্লাস। নাহারও একটু এই ঘোষণাটা দিন যে কালকের ক্লাসটা হচ্ছে রাত 9টায়, আজকের মতোই। আর একটা হলো যে সকাল 10টায় হচ্ছে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের আছে, আপনারা একটু সবাইকে বলেন। আর আপনাদের পুনরায় একটু অনুরোধ করে রাখতেছি যে গভীর থেকে একটু পড়বেন। 4টা যে অ্যাসাইনমেন্ট দিলাম 4টাই ভালো করে পড়বেন। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বাংলা নবজাগরণ এবং রাজা রামমোহন রায়। পারলে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ে ফেলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আমি শেষের দিকে নিজে কিছুটা দ্রুতগামী হই, খুব আরাম লাগে না, কারণ আপনাদের 2-4 জনকে যখন কমতে দেখি তখন বুঝতে পারি যে আপনারা ক্লান্ত এবং কিঞ্চিত মানে ক্লাস শেষ করলে খুশি ওই টাইপের ব্যাপার। তো আজকে আমরা শেষ করি। স্বামী বিবেকানন্দ নিয়ে আরো কথা হয়তো আছে, আরো জানবো। আমার তাকে নিয়ে আমার এক ধরনের খুব বিপুল আগ্রহ আছে স্বামী বিবেকানন্দ নিয়ে। তো আমি এটা নিয়ে হয়তো কখনো কথা যদি পারি বলবো। আগামী ক্লাসে আমি শুরু করবো হলো 20 শতক দিয়ে। আমরা 19 শতকের কথা বললাম, 20 শতক 1901, 2, 3, 4, 5, 6 লর্ড কার্জন, তার পরবর্তীতে মরলো মিন্টো সংস্কার, তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, তার পরবর্তীতে বেঙ্গল প্যাক্ট, তার পরবর্তীতে ভারত শাসন আইন 1935 সালের, এবং ওই সময় 2টা বিশ্বযুদ্ধ হয় তার প্রভাব এখানে। এবং এরপরে হচ্ছে আমরা আগামী ক্লাসে হয়তো 1901 থেকে 1947 সাল পর্যন্ত বলে ফেলতে পারবো। মানে হচ্ছে ব্রিটিশদের শেষ অংশ শেষ হবে এবং এরপরে পাকিস্তান আমল আমরা বলবো 1-2-3 ক্লাস ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।